হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ওয়ালা। আজকে তোমাদের জন্য আরেকটা কুইক রিভিশনের সেশন নিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমরা খুবই শর্টে, ঠিক শর্টে বলবো না, কিছু বুলেট পয়েন্টস দিয়ে, কিছু ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স দিয়ে আমরা তোমাদের যে প্রিলির যে আসন্ন পরীক্ষা হতে চলেছে সেই জিনিসটাতে আমরা আরেকবার করে চোখ বুলিয়ে নেব বা একটা কুইক রিভিশন দিয়ে নেব। তাহলে আজকে যে আমাদের কুইক রিভিশন যে সেশনটা রয়েছে সেখানে আমাদের মোটামুটি এই তিনখানা চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। একটা হচ্ছে স্টেট লেজিসলেচার। তোমরা জানো যে আমরা এর আগের যে রিভিশন সেশন ছিল সেখানে আমরা কিন্তু পার্লামেন্ট নিয়ে একটা ডিসকাশন করেছিলাম, এবং তার সাথে সাথে আমরা যে এক্সিকিউটিভস রয়েছে ইউনিয়নের সেটাও কিন্তু আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা কিন্তু বেসিক্যালি ডিসকাস করছি স্টেট লেজিসলেচার। তোমরা জানো যে আমাদের যে পার্লামেন্টারি মডেলটা রয়েছে সেটা কিন্তু একটা বাই ক্যামেরাল মডেল, এবং আমাদের যে পার্লামেন্টারি ফিচারটা রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেল থেকে অনেকটা ইনফ্লুয়েন্স হয়েছে। কিন্তু আমাদের যে স্টেট লেজিসলেচার রয়েছে সেটা কিন্তু ইউনিক্যামেরালও হতে পারে, বেশিরভাগ স্টেটেই কিন্তু এটা ইউনিক্যামেরাল সিস্টেম রয়েছে, কিছু স্টেটে বাই ক্যামেরাল সিস্টেম রয়েছে। তাহলে আমরা এটা বুঝবো যে যদি পার্লামেন্টারি আমাদের যে পুরো ব্যাপারটা রয়েছে সেটা যদি একটা বাই ক্যামেরাল সিস্টেম হয় তাহলে এই স্টেট লেজিসলেচারটা ইউনিক্যামেরাল কেন এবং তার কি কি ফিচার্স রয়েছে। তার সাথে সাথে আমরা যে লোকাল আমাদের যে সেলফ গভর্ন ইনস্টিটিউশনস গুলো আছে, বিশেষ করে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, এইগুলো আমরা বুঝবো। এবং একটা টপিক যেটা আমরা বারবার খুব মিস করে যাই সেটা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসির জন্য কি কি প্রভিশনস বা বলতে পারো যে কি কি অ্যাফার্মেটিভ অ্যাকশন আমাদের কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। তাহলে বেশি দেরি না করে আজকে আমি এই টপিকগুলো চলে যাচ্ছি। তাহলে দেখো, প্রথম আমরা একটুখানি স্টেট লেজিসলেচারটাকে আমরা ভালো করে বুঝবো, এবং এই বোঝার জন্য তোমাদেরকে এই গ্রাফিক্সটা আমি দিয়েছি যাতে তোমাদের অসুবিধে না হয় যে স্টেট লেজিসলেচারটা বুঝতে। তাহলে দেখো, আমাদের যে পার্লামেন্ট যে রয়েছে সেখানে কিন্তু একটা বাই ক্যামেরাল সিস্টেম রয়েছে। তোমরা জানো যে বাই ক্যামেরাল মানে কিন্তু হচ্ছে দুটো কক্ষ। যেহেতু আমাদের পার্লামেন্টারি সিস্টেমটা ইউকে থেকে ইনফ্লুয়েন্সড, এবং ইউকের যে ওয়েস্ট মিনিস্ট্রিয়াল মডেলটা রয়েছে সেখানে কিন্তু ইউকেতেও তোমরা যদি দেখো সেখানে কিন্তু একটা বাই ক্যামেরাল সিস্টেম রয়েছে, যেখানে হাউস অফ কমন্স রয়েছে, হাউস অফ লর্ডস রয়েছে। এই সেম জিনিসটা ইউকে থেকে কিন্তু আমরা ইনফ্লুয়েন্সড হয়ে আমাদের যে পার্লামেন্টারি স্ট্রাকচার সেখানে কিন্তু আমরা এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছি। যেখানে তোমরা জানো যে আমাদের রাজ্যসভা এবং লোকসভা এই দুখানা কিন্তু কক্ষ রয়েছে, যেখানে আমাদের আপার হাউস রয়েছে, লোয়ার হাউস রয়েছে। তেমনি স্টেটের ক্ষেত্রেও কিন্তু একটুখানি ডিফারেন্ট জিনিসটা হয়ে যায়। যখনই আমরা পার্লামেন্ট নিয়ে আলোচনা করি তখন কিন্তু ব্যাপারটা খুব ইজি। ব্যাপারটা এই জন্য ইজি বিকজ ইট ইজ বিং ইনফ্লুয়েন্সড বাই ইউনাইটেড কিংডম। এই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের একটা বাই ক্যামেরাল সিস্টেম রয়েছে, যেখানে আমাদের দুখানা হাউস রয়েছে, লোকসভা এন্ড রাজ্যসভা। কিন্তু যখন আমি বলছি স্টেটের কথা, এই স্টেটের কথায় কিন্তু এটা একটুখানি ডিফারেন্ট হয়ে যায়। কিছু কিছু স্টেটে কিন্তু রয়েছে বাই ক্যামেরাল সিস্টেম, মানে দুটো হাউস। যদি যেই সব স্টেটগুলোতে বাই ক্যামেরাল সিস্টেম রয়েছে সেই স্টেটগুলোতে কিন্তু দুটো হাউস রয়েছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটাকে বলা হচ্ছে বিধানসভা, এবং লেজিসলেটিভ কাউন্সিল যেইটাকে বলা হচ্ছে বিধান পরিষদ। এবার দেখো, এটা তোমরা এরকম করে কিন্তু কম্পেয়ার করতে পারো যে স্টেটে যদি বাই ক্যামেরাল সিস্টেম থাকে তাহলে আমাদের বিধানসভা ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ লোকসভা, এবং বিধান পরিষদ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ রাজ্যসভা। কিন্তু এই জিনিসটাও মাথায় রাখবে যে পুরোপুরি কিন্তু এই জিনিসটাকে কপি করে দিলে হবে না। তার কারণ লোকসভা রাজ্যসভার অনেক জিনিসের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল পাওয়ার্স রয়েছে, কিন্তু আমি যদি সেটাই দেখি স্টেটের ক্ষেত্রে তাহলে দেখতে পারবে যে এই যে লেজিসলেটিভ কাউন্সিল তার কিন্তু ইকুয়াল পাওয়ার নেই ইন টার্মস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সেটা তোমরা মানি বিলেও দেখতে পারবে, অর্ডিনারি বিলেও দেখতে পারবে, এবং আরো যে প্রভিশনস রয়েছে সেখানে তোমরা দেখতে পারবে যে এটা কিন্তু একদমই একটা আনইকুয়াল রিলেশনশিপ কিন্তু রয়েছে। কিন্তু দেখো, আমাদের বেশিরভাগ যে রাজ্য রয়েছে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, সেইখানে কিন্তু একটা ইউনিক্যামেরাল স্ট্রাকচার রয়েছে। তার মানে
একখানা কিন্তু হাউস রয়েছে। তাহলে যেই স্টেটগুলোতে ইউনিক্যামেরাল স্ট্রাকচার রয়েছে, যেখানে একখানা হাউস রয়েছে, সেইখানে কিন্তু শুধু থাকবে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা। সেইখানে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ থাকবে না। তাহলে আমি কি বললাম, ব্যাপারটা আগে ভালো করে বোঝো। আমাদের পার্লামেন্টের যে মডেলটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি স্টেটে লাগু করা যাবে না। কিছু কিছু রাজ্যে বাইক্যামেরাল সিস্টেম রয়েছে, বাইক্যামেরাল সিস্টেম থাকলে দুটো হাউস থাকবে, বিধানসভা, বিধান পরিষদ। কিন্তু যদি যেই স্টেটগুলোতে ইউনিক্যামেরাল সিস্টেম রয়েছে সেখানে কিন্তু শুধু থাকবে বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেইখানে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু থাকছে না। তাহলে এই জিনিসটাকে কিন্তু একটুখানি ভালো করে মাথায় রাখবে বা খেয়াল রাখবে। এবারে আমি চলে যাচ্ছি একটুখানি ডিটেলসে। তাহলে দেখো, আর্টিকেল 168 থেকে আর্টিকেল 212 পার্ট 6 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু বেসিক্যালি ডিল করে স্টেট গভর্নমেন্টকে নিয়ে। আমরা পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখেছিলাম, ইট বেসিক্যালি ডিলস উইথ দ্যাট অফ ইউনিয়ন গভর্নমেন্ট। আমি যখনই পার্ট 6 এ চলে যাব তখনই কিন্তু তোমরা দেখতে পারবে যে এটা কিন্তু ডিল করছে স্টেট গভর্নমেন্টকে নিয়ে, যেটা স্টেট লেজিসলেচার হোক না কেন, গভর্নর হোক না কেন, সিএম হোক না কেন, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স হোক না কেন। আচ্ছা, এবারে দেখো, এখনো অব্দি 22 খানা যে রাজ্য, যেটা আমি বলছিলাম যে বেশিরভাগ রাজ্যতেই কিন্তু আমাদের এই ইউনিক্যামেরাল স্ট্রাকচার রয়েছে, তার মানে একখানা কক্ষ রয়েছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে। তাহলে যেইখানে ইউনিক্যামেরাল স্ট্রাকচার হবে সেইখানে স্টেট লেজিসলেচারের কম্পোজিশনটা কি হবে, সেইখানে স্টেট লেজিসলেচারে কে কে থাকবে, সেইখানে স্টেট লেজিসলেচারে শুধু থাকছে স্টেট অ্যাসেম্বলি বা বিধানসভা এবং তার সাথে সাথে কিন্তু গভর্নর। যদি আমাদের পার্লামেন্টারি স্ট্রাকচারটা দেখো তাহলে পার্লামেন্টারি স্ট্রাকচারও কিন্তু এরকম, লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। তাহলে যেই সব রাজ্যে ইউনিক্যামেরাল স্ট্রাকচার রয়েছে সেখানে তো লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছেই, তার সাথে সাথে কিন্তু গভর্নরও রয়েছে। তার কারণটা কি, কোন একটি বিলকে আইন করতে গেলে কিন্তু গভর্নরের পারমিশন বা গভর্নরের অ্যাসেন্ট দরকার। ইট ইজ সিমিলার টু দ্যাট অফ পার্লামেন্ট, যেখানে আমরা দেখেছিলাম যে লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট হলেও কিন্তু প্রেসিডেন্টও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্লামেন্টের পার্ট রয়েছে। এবং দেখো, যেই সব জায়গায় আর কি বাইক্যামেরাল সিস্টেম রয়েছে সেইখানে কিন্তু রয়েছে লেজিসলেটিভ কাউন্সিল। এই লেজিসলেটিভ কাউন্সিলকে কিন্তু বলা হয় আপার হাউস বা সেকেন্ড চেম্বার, এবং আমাদের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে সেটাকে কিন্তু বলা হচ্ছে বিধানসভা বা লোয়ার হাউস। তাহলে এই জাস্ট একটা সামান্য জিনিস, এইগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। জাস্ট ব্যাপারটা বুঝে নিলেই হয়ে যাবে, কোনো মাথায় রাখার ওরকম করে দরকার নেই। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এবারে আমরা দেখে নেব যে কি কি রাজ্যগুলো রয়েছে যেখানে আমাদের এই বাইক্যামেরাল স্ট্রাকচারটা রয়েছে। তাহলে দেখো যে 2019 অবধি কিন্তু এই 6খানা রাজ্যে আমাদের বাইক্যামেরাল স্ট্রাকচার রয়েছে। কোথায় কোথায় রয়েছে? আন্ধ্রা, তেলেঙ্গানা, বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র এবং ইউপি। অবশ্যই এই জম্মু অ্যান্ড কাশ্মীর, আমাদের যে জম্মু অ্যান্ড কাশ্মীর, সেইখানে কিন্তু আর লেজিসলেটিভ কাউন্সিল নেই। তার কারণ তোমরা জানো যে বাই দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রেকগনিশন অ্যাক্ট অফ 2019 জম্মু অ্যান্ড কাশ্মীর কিন্তু আর স্টেট কিন্তু নেই, এটা কিন্তু এখন ইউনিয়ন টেরিটরি বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু আর লেজিসলেটিভ কাউন্সিল নেই, ইট হ্যাজ বিন অ্যাবলিশড। অ্যাবলিশড কবে হয়েছে? 2019 হয়েছে থ্রু দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রেকগনিশন অ্যাক্ট। এবার একটা প্রশ্ন কিন্তু আমাদের এখানে করতেই হবে, যে যে লেজিসলেটিভ কাউন্সিল, তাহলে শুধু কিন্তু 6খানা আমার এখন রাজ্যে রয়েছে যেখানে আমার বাইক্যামেরাল স্ট্রাকচার রয়েছে। তাহলে এই যে লেজিসলেটিভ কাউন্সিলকে ক্রিয়েট কি করে করা যায়, বা লেজিসলেটিভ কাউন্সিলকে যদি আমি অ্যাবলিশ করতে চাই, যদি আমার রাজ্যে, ফর এক্সাম্পল দেখো আন্ধ্রপ্রদেশ আজকে এটা ডিসাইড করলো যে আমার রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিলের আর প্রয়োজন নেই, উই আর ক্যাপেবল এনাফ কি আমরা শুধু অ্যাসেম্বলি দিয়েই কাজ চালাতে পারবো। 22 খানা স্টেট রয়েছে যেখানে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিয়েই কাজ চলছে, ইনক্লুডিং আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। তাহলে আজকে এই 6খানা রাজ্যের মধ্যে যদি কোনো রাজ্য ডিসাইড করে যে আমরা লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করতে চাই, আমরা লেজিসলেটিভ কাউন্সিলকে রাখবো না,
তার পদ্ধতি কি, বা এই যে 22খানা স্টেট রয়েছে যেখানে লেজিসলেটিভ কাউন্সিল নেই, সেই 22টা স্টেট তো আজকে ডিসাইড করতেই পারে ফর মোর ওপিনিয়ন, ফর মোর পার্সপেক্টিভ আমি আমার রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাড করব। তাহলে লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করা বা লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাড করার প্রক্রিয়াটা কি দেখে নেব আমরা। তাহলে দেখো, পার্লামেন্ট কিন্তু অ্যাবলিশ করতে পারে বা পার্লামেন্ট কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলকে ক্রিয়েট করতে পারে। তাহলে যদি আমার প্রশ্নটা আসে যে হু ক্যান ক্রিয়েট অর অ্যাবলিশ লেজিসলেটিভ কাউন্সিল, তাহলে অফকোর্স কিন্তু আমার উত্তরটা হবে পার্লামেন্ট। কিন্তু ব্যাপারটা ভালো করে কিন্তু বুঝবে যে পার্লামেন্ট কিন্তু সব কাজ নিজেই নিয়ে নিতে পারে না, তাদের কিন্তু কিছু লিমিটেশনস রয়েছে, যেখানে স্টেটের ক্ষেত্রে যেহেতু আমাদের একটা ফেডারেল স্ট্রাকচার রয়েছে, এই জন্য অবশ্যই পার্লামেন্ট লেজিসলেটিভ কাউন্সিলকে ক্রিয়েট করবে বা লেজিসলেটিভ কাউন্সিলকে অ্যাবলিশ করবে। কিন্তু তার জন্য একটা রেকমেন্ডেশন দরকার, তার জন্য কিন্তু একটা রেজলিউশন পাস করতে হবে। কোথায় পাস করতে হবে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য কনসার্ন স্টেট, এবং এই রেজলিউশনটা পাস করতে হবে স্পেশাল মেজরিটিতে। তাহলে স্পেশাল মেজরিটিতে কোন রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা যদি স্পেশাল মেজরিটিতে একটা রেজলিউশন পাস করে পার্লামেন্টকে বলে যে আমার রাজ্যে যে কাউন্সিলটা আছে সেটাকে আপনি সরিয়ে দিন, বা আমার রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিলকে ক্রিয়েট করতে হবে, তাহলে সেটা কিন্তু করতে পারে পার্লামেন্ট। কিন্তু তার জন্য কনসেন্ট দরকার, তার জন্য রেকমেন্ডেশন দরকার, তার জন্য একটি রেজলিউশন পাস করতে হবে সেই রাজ্যের বিধানসভা স্টেট অ্যাসেম্বলি থেকে বাই আ স্পেশাল মেজরিটি। তাহলে আশা করি যে তোমরা এটা বুঝলে যে অ্যাবলিশ এবং ক্রিয়েশন অফ কাউন্সিল কি করে হবে। অবশ্যই করবে পার্লামেন্ট, বাট তার জন্য আগে একটা রেজলিউশন পাস করতে হবে সেই রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে। এবারে আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট। দেখো, এবারে একটুখানি আমরা দেখে নেব এই যে আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার কম্পোজিশনটাকে একটুখানি আমরা দেখে নেব। তাহলে দেখো, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, তারা কিন্তু আমাদের দ্বারাই ইলেক্টেড অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তার মানে 18 বছর বয়সের পরে যে ভোট দেওয়ার যে অধিকার, সেটাকে কিন্তু বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তাহলে এই যে যারা বিধানসভার মেম্বার, যারা এমএলএস, তাদেরকে কিন্তু আমরাই ইলেক্ট করছি, ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির টোটাল মেম্বারশিপ তাকে কিন্তু ভাগ করা হয়েছে দুটো ভাবে, ম্যাক্সিমাম এবং মিনিমাম। তাহলে এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা যে রয়েছে, বিধানসভার মিনিমাম মেম্বার কিন্তু হতেই হবে 60, এবং বিধানসভার ম্যাক্সিমাম মেম্বার কিন্তু 500 যেন না ছাড়ায়। তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। কি বললাম? লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মিনিমাম মেম্বার সেটা কিন্তু হতে হবে 60, এবং যে ম্যাক্সিমাম স্ট্রেংথ সেটা কিন্তু 500। এবং এইটাও কিন্তু বলা খুব ইম্পর্টেন্ট যে আমাদের স্টেটের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল রিপ্রেজেন্টেশন নেই। এই যে স্টেটে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, সেই স্টেটে লেজিসলেটিভ অ্যাসেম্বলির কটা সিট থাকবে? মিনিমাম 60টা থাকতেই হবে, ম্যাক্সিমাম যেন 500-র বেশি না হয়। দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য পপুলেশন অফ দ্য স্টেট। রাজ্যের কিন্তু পপুলেশন দেখে কিন্তু এই যে অ্যাসেম্বলির সিট সেটা কিন্তু নির্ধারণ করা হয়। এবার দেখো, কিছু রাজ্যের ক্ষেত্রে এক্সেপশনস রয়েছে। তাহলে দেখো কি কি রাজ্যের ক্ষেত্রে এক্সেপশন রয়েছে। অরুণাচল প্রদেশ, সিকিম এবং গোয়ার ক্ষেত্রে মিনিমাম স্ট্রেংথ ফিক্স করে দেওয়া হয়েছে 30-তে। আমি কি বললাম? মিনিমাম স্ট্রেংথ কিন্তু হতেই হবে 60। কিন্তু কিছু রাজ্যর ক্ষেত্রে এই যে মিনিমাম স্ট্রেংথ সেটাকে কিন্তু আরো কমানো হয়েছে, এবং অরুণাচল প্রদেশ, সিকিম এবং গোয়ার ক্ষেত্রে মিনিমাম স্ট্রেংথ কিন্তু করে দেওয়া হয়েছে 30। মিজোরামের ক্ষেত্রে এটা করে দেওয়া হয়েছে 40, নাগাল্যান্ডের ক্ষেত্রে করে দেওয়া হয়েছে 46। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। দিস আর অল এক্সেপশনস। কি রকমের এক্সেপশনস? আমি আবারও বলছি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের যে রয়েছে সেটা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল। আমরাই
আমাদের কেন্দ্র থেকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিদের মেম্বারদেরকে কিন্তু ইলেক্ট করছি অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। এই যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার মিনিমাম স্ট্রেংথ রয়েছে 60, ম্যাক্সিমাম স্ট্রেংথ কিন্তু রয়েছে 500। কিন্তু কিছু স্টেটের ক্ষেত্রে দেখে নাও এখানে কিন্তু এক্সেপশন রয়েছে। ফর অরুণাচল প্রদেশ, সিকিম এন্ড গোয়া মিনিমাম মেম্বার ফিক্স করে দেওয়া হয়েছে 30-তে, মিজোরামের ক্ষেত্রে মিনিমাম স্ট্রেংথ করে দেওয়া হয়েছে 40-তে, নাগাল্যান্ডের ক্ষেত্রে মিনিমাম স্ট্রেংথ করে দেওয়া হয়েছে 46-এ। এবং সিকিম এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে কিছু মেম্বাররা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হবে। ভালো করে জিনিসটা মাথায় রাখবে। আমি দেখো এই জিনিসটা আগে ভালো করে বোঝো, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে আমি ধরি যদি ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ লোকসভা, তাহলে লোকসভার মেম্বাররা তো ডাইরেক্টলি ইলেক্টেড, তেমনি লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররাও আমাদের দ্বারাই কিন্তু ইলেক্টেড। কিন্তু কিছু রাজ্যের ক্ষেত্রে, কি কি রাজ্যের ক্ষেত্রে, সিকিম এবং নাগাল্যান্ডের ক্ষেত্রে তার যারা মেম্বার রয়েছে, তার যারা কিছু মেম্বার রয়েছে, সাম মেম্বার্সরা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড। তার মানে আমাদের দ্বারা ডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে না, ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে। তাহলে এই জিনিসগুলো থেকে কিন্তু যেইখান থেকে খুশি তোমাদের প্রশ্ন দিতে পারে। এবারে আমি চলে আসছি নমিনেটেড মেম্বার। তোমরা জানো যে এটা তো আর এখন নেই, কিন্তু আগে ছিল, যে গভর্নর কিন্তু একজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বারকে নমিনেট করত অ্যাসেম্বলিতে, এবং কনস্টিটিউশনে কিন্তু এসসি এসটিদের জন্য সিট রিজার্ভ করা আছে অন দ্য বেসিস অফ দেয়ার পপুলেশন রেশিও। তাদের যে পপুলেশন রেশিও সেই অনুযায়ী রিজার্ভেশন অফ সিটস কিন্তু রয়েছে ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, এবং গভর্নর একজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বারকে নমিনেট করতেন অ্যাসেম্বলিতে। এবার আমরা চলে আসছি লেজিসলেটিভ কাউন্সিল। আমরা অ্যাসেম্বলির কম্পোজিশন দেখে নিলাম, এবারে একটুখানি দেখবো যে কাউন্সিলের কি কম্পোজিশন রয়েছে। তাহলে আনলাইক লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই কাউন্সিলের মেম্বাররা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড। তার মানে আমরা ডাইরেক্টলি কিন্তু তাদের ইলেক্ট করছি না। তাহলে তাদেরকে কারা ইলেক্ট করছে সেটা আমরা পরের স্লাইডে দেখবো। জাস্ট এটা বুঝে নাও যে দ্য মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সরি, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ যে কাউন্সিল রয়েছে তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড। এবং এই যে ইলেকশন প্রসেসটা হয়, ইলেকশন প্রসেসটা হয় উইথ দ্য সিস্টেম অফ প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন বাই মিন অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তার মানে এই জিনিসটা আমরা প্রেসিডেন্ট ইলেকশনের ক্ষেত্রেও দেখেছিলাম। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন তোমরা বুঝতেই পারছো, অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন অফ দ্যাট স্টেট। এবং যে ভোটিং এর যে মেথডটা সেটা কিন্তু লিস্ট সিস্টেমে হয় না, এসটিভি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটে হয়। এই যে কাউন্সিলের যে ম্যাক্সিমাম স্ট্রেংথ সেটা হচ্ছে 1/3 অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য অ্যাসেম্বলি। তার মানে ফর এক্সাম্পল ধরে নাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির 294 খানা মেম্বার রয়েছে অ্যাসেম্বলিতে। এবার ওয়েস্ট বেঙ্গলে যদি কাউন্সিল থাকতো, যদি লেজিসলেটিভ কাউন্সিল থাকতো, তাহলে কাউন্সিলের ম্যাক্সিমাম স্ট্রেংথ হতো এই 294 এর 1/3। তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমি অ্যাসেম্বলির ম্যাক্সিমাম স্ট্রেংথ দেখেছিলাম 500, কিন্তু কাউন্সিলের ক্ষেত্রে কিন্তু দের ইজ নো নাম্বার, কোনো ডেফিনিট নাম্বার নেই। এটা ভ্যারি করে অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে সেই অর্থে কাউন্সিলের ম্যাক্সিমাম মেম্বার কত, সেই অর্থে কাউন্সিলের ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে যত অ্যাসেম্বলির মেম্বার তার 1/3, এবং মিনিমাম মেম্বার বা মিনিমাম স্ট্রেংথ ফিক্স করে দেওয়া হয়েছে 40-তে। তাহলে এই গেল আমার কাউন্সিলের কম্পোজিশন। এবং তার মানে বুঝতেই পারছো যে কাউন্সিলের কি সাইজ হবে, কাউন্সিলের কি কম্পোজিশন হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে অ্যাসেম্বলির ওপরে। অ্যাসেম্বলির যত পপুলেশন, যত অ্যাসেম্বলির যত মেম্বার রয়েছে তার 1/3 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য কাউন্সিল, এবং মিনিমাম নাম্বার ফিক্স করে দেওয়া হয়েছে 40-তে। এবার আমি বলেছিলাম যে এই যে কাউন্সিলের যারা মেম্বার তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড, তারা কিন্তু ডাইরেক্টলি আমাদের দ্বারা ইলেক্ট হচ্ছে না, তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে। তাহলে তারা কাদের দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে আমরা দেখে নেব।
তাহলে দেখো 1/3 মেম্বারকে ইলেক্ট করছে সেই রাজ্যের যারা লিজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার। তাহলে ফর এক্সাম্পল ধরে নাও যে ওয়েস্ট বেঙ্গলে 294টা অ্যাসেম্বলির মেম্বার রয়েছে। এই অ্যাসেম্বলির মেম্বাররা ইলেক্ট করবে 1/3 কাউন্সিলের মেম্বারকে। তাহলে বুঝতে পারছো আমরা তো ডাইরেক্টলি তাহলে ভোট দিচ্ছি না, আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু এই ভোটটা দিচ্ছে, 1/3 মেম্বারকে ইলেক্ট করছে অ্যাসেম্বলির মেম্বাররা। নেক্সট দেখো 1/3 কে ইলেক্ট করছে লোকাল বডিজ এর মেম্বার। আমাদের যে লোকাল বডিজ রয়েছে, লোকাল বডিজ বলতে শুধু তো পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বোঝায় না, আরো কিন্তু অনেক লোকাল বডিজ রয়েছে। আজকে আমি এই চ্যাপ্টারেই এই ক্লাসেই বোঝাবো আর কি কি লোকাল বডিজ রয়েছে রাদার দেন জাস্ট মিউনিসিপ্যালিটি এন্ড পঞ্চায়েত। তাহলে 1/3 কে কিন্তু ইলেক্ট করছে লোকাল বডিজ মেম্বাররা। 1/12 কে ইলেক্ট করছে সেই রাজ্যের গ্র্যাজুয়েটসরা যারা 3 বছর রাজ্যতে আছে এবং রাজ্যতে রিসাইড করছে। তাহলে 1/12 কে ইলেক্ট করছে সেই রাজ্যের গ্র্যাজুয়েটসরা। আচ্ছা 1/12 কে ইলেক্ট করছে সেই রাজ্যের যারা সেকেন্ডারি স্কুলের টিচার রয়েছে তারা। কি বললাম? 1/12 কে ইলেক্ট করছে সেই রাজ্যের যারা সেকেন্ডারি স্কুলের টিচার রয়েছে তারা, এবং 1/6 কে নমিনেট করছে কিন্তু গভর্নর। তাহলে কি কি বললাম আরেকবার আমরা দেখে নিই। 1/3 কে ইলেক্ট করছে সেই রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বাররা। 1/3 কে ইলেক্ট করছে সেই রাজ্যের লোকাল বডিজ এর মেম্বাররা। 1/12 কে ইলেক্ট করছে সেই রাজ্যের গ্র্যাজুয়েটসরা। 1/12 কে ইলেক্ট করছে সেই রাজ্যের সেকেন্ডারি স্কুলের টিচাররা, এবং 1/6 কে নমিনেট করছে গভর্নর। এর যদি টোটালটা করা যায় তাহলে তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে 5/6 কে ইনডাইরেক্টলি ইলেক্ট করা হচ্ছে। এই যে 5/6 কে, যারা 5/6 মেম্বার অফ দ্য কাউন্সিল, এই 5/6 এদেরকে কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট করা হচ্ছে, এবং 1/6 কে কিন্তু নমিনেট করা হচ্ছে গভর্নরের দ্বারা। যেরকম আমরা দেখেছিলাম যে রাজ্যসভাতে 12 জন মেম্বারকে কিন্তু প্রেসিডেন্ট নমিনেট করে ফ্রম ডিস্টিংগুইশ ফিল্ড, তেমনি এই লেজিসলেটিভ কাউন্সিলের 1/6 মেম্বারকে নমিনেট করছে কিন্তু গভর্নর। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে ডিউরেশন। তাহলে দেখো এখানে একটা কম্প্যারিজন কিন্তু করা যায় লোকসভা, রাজ্যসভা এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ কাউন্সিল। তোমরা যদি এটাকে লোকসভা বা রাজ্যসভা লিখে নাও তাহলেও কিন্তু কোনো ডিফারেন্স পাবে না, প্রায় কিন্তু এক। তাহলে দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে নর্মাল টার্ম রয়েছে সেটা কিন্তু 5 বছর, কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু একটি পার্মানেন্ট বডি, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস চেম্বার, এটা কিন্তু কোনোদিনও ডিসলভ হয় না। আচ্ছা, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ডিসলভ করতে পারে গভর্নর, সেম অ্যাজ দ্যাট অফ লোকসভা। লোকসভাকেও কিন্তু 5 বছরের পরে ডিসলভ করতে পারে প্রেসিডেন্ট। কিন্তু যেহেতু এটা একটা কন্টিনিউয়াস চেম্বার, একটা পার্মানেন্ট বডি, কিন্তু এর মেম্বারদের মানে লেজিসলেটিভ কাউন্সিলের যারা মেম্বার তাদের কিন্তু টার্ম লিমিট আছে। লেজিসলেটিভ কাউন্সিলের টার্ম লিমিট কত? তাহলে 1/3 মেম্বার রিটায়ার করে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর। কি বললাম? 1/3 মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল রিটায়ার এভরি 2 ইয়ার্স। তার ভিত্তিতে যে মেম্বারদের টার্ম সেটা কিন্তু 6 বছর। এই 6 বছর টার্ম হয়ে যাওয়ার পরও তারা কিন্তু রিইলেক্টেড হতে পারে বা নমিনেটেড হতে পারে এনি নাম্বার অফ টাইম। তাহলে কি বললাম? লেজিসলেটিভ কাউন্সিল একটা কন্টিনিউয়াস বডি, ইট ডাজ নট ডিসলভ, কিন্তু এটি পার্মানেন্ট বডি হলেও এর মেম্বারদের কিন্তু একটি টার্ম লিমিট আছে। মেম্বারদের টার্ম লিমিট কত? 6 বছর। তারই ভিত্তিতে 1/3 মেম্বার কাউন্সিলের রিটায়ার করে এভরি 2 ইয়ার, এবং রিটায়ার করার পরও তারা কিন্তু মানে একজন মেম্বার কিন্তু রিটায়ার করার পরে না, একজন মেম্বার কিন্তু রিইলেক্ট বা নমিনেটেড হতে পারে যতবার সে চাইবে।
আচ্ছা, এবার এই সেন্সে কিন্তু অ্যাসেম্বলি কিন্তু এরকম না। অ্যাসেম্বলির কিন্তু একটা টার্ম লিমিট আছে, সেটা হচ্ছে 5 বছর। তোমরা জানো যে প্রত্যেক রাজ্যে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভা রয়েছে, তার 5 বছর অন্তর অন্তর কিন্তু ভোটিং হচ্ছে। তাহলে অ্যাসেম্বলি কিন্তু একটি পার্মানেন্ট বডি না, তার কিন্তু টার্ম লিমিট রয়েছে 5 বছর। 5 বছর পরে গভর্নর সেই হাউসটিকে ডিসলভ করে দেবে এবং এই অ্যাসেম্বলির নতুন নির্বাচনের কিন্তু প্রক্রিয়া শুরু করবে। কিন্তু এমার্জেন্সির সময়, যখন এমার্জেন্সি চলবে, তখন কিন্তু এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে টার্ম, যেটা 5 বছর, সেটা কিন্তু এক্সটেন্ড হতে পারে আরো 1 বছর অবধি। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কি কি দেখলাম? অ্যাসেম্বলির নর্মাল টার্ম রয়েছে 5 ইয়ার, কাউন্সিলের কিন্তু কোনো নর্মাল টার্ম নেই, বিকজ ইট ইজ আ পার্মানেন্ট বডি। তারই ভিত্তিতে মেম্বারদের টার্ম কত? মেম্বারদের টার্ম 6 বছর। তারই ভিত্তিতে 1/3 মেম্বার রিটায়ার করে এভরি 2 ইয়ার্স, এবং এই মেম্বাররা কিন্তু রিইলেক্ট হতে পারে বা নমিনেটেড হতে পারে এনি নাম্বার অফ টাইম। কিন্তু অ্যাসেম্বলিতে ইমার্জেন্সির সময় যে নর্মাল অ্যাসেম্বলির টার্ম, সেই টার্ম কিন্তু বাড়তে পারে 1 ইয়ার। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এবার আমি চলে যাচ্ছি কোয়ালিফিকেশন, যে স্টেট লেজিসলেচারের যারা মেম্বার, তাদের কি কোয়ালিফিকেশন থাকা উচিত মেম্বার হওয়ার জন্য। তাহলে দেখো, তাদের প্রথমে হতে হবে কিন্তু ভারতীয় নাগরিক। তাদের যে বয়স, সেটা কিন্তু হতে হবে 25 বছর বা তার ঊর্ধ্বে অ্যাসেম্বলির মেম্বার হওয়ার জন্য, এবং 30 বছর বা তার ঊর্ধ্বে কাউন্সিলের মেম্বার হওয়ার জন্য। এবং যা যা কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করবে পার্লামেন্ট, সেই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু স্টেট লেজিসলেচারের মেম্বারদের হওয়া দরকার রয়েছে। তাহলে এই গেল কিন্তু আমার কোয়ালিফিকেশন প্রসেস। এবারে আমি চলে যাচ্ছি ডিসকোয়ালিফিকেশন। দেখো, ডিসকোয়ালিফিকেশনের কিন্তু কিছু প্রক্রিয়া রয়েছে। কি? দেখো, কোন মেম্বার যখন সে স্টেট লেজিসলেচারের মেম্বার হয়ে যাচ্ছে, কোনো একজন ইন্ডিভিজুয়াল যখন স্টেট লেজিসলেচারের মেম্বার হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর আন্ডার এনি স্টেট। যদি এই জিনিসটা হয়ে যায়, তখন কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে তার স্টেট লেজিসলেচারের পদ থেকে। সে যদি আনসাউন্ড মাইন্ড, তার যদি যে মস্তিষ্ক রয়েছে সেটা যদি কোনোদিনও বিগড়ে যায়, বা সে যদি ডিক্লেয়ার্ড হয় মেন্টালি আনসাউন্ড বাই এ কম্পিটেন্ট কোর্ট, তাহলেও কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। আনডিসচার্জ ইনসলভেন্ট, তার মানে সে যদি কোনো সময় ব্যাংক্রাফট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, সে যদি স্বইচ্ছায় তার নাগরিকত্ব ছেড়ে দেয়, এবং সে যদি পার্লামেন্টের কোন লয়ের আন্ডারে, কোন ডিসকোয়ালিফিকেশন লয়ের আন্ডারে পড়ে, তাহলে এই হচ্ছে কিন্তু ডিসকোয়ালিফিকেশনের 5খানা পয়েন্ট। কি কি আমি বললাম? প্রথম দেখো, সে কোনো অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না। তাকে যদি কোনো কম্পিটেন্ট কোর্ট ডিক্লেয়ার করে যে তার মেন্টালি সে কিন্তু ঠিক নয়, মেন্টালি সে কিন্তু আনসাউন্ড, তাহলেও তার মেম্বারশিপ ক্যান্সেল হতে পারে। সে যদি দেউলিয়া হয়ে যায়, সে যদি ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে দেয়, এবং সে যদি পার্লামেন্টের কোনো ডিসকোয়ালিফিকেশন লয়ের আন্ডারে পড়ে, যেরকম ফর এক্সাম্পল সে অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে পড়লো, সে দল বিরোধী আইন যে প্রক্রিয়া রয়েছে তার আন্ডারে পড়লো, তাহলেও কিন্তু সে ডিসকোয়ালিফাই হতে পারে। এই যে কোশ্চেন অফ ডিসকোয়ালিফিকেশন যদি অ্যারাইজ হয় যে সে ডিসকোয়ালিফাই হবে কিনা, গভর্নরের ডিসিশনটাই কিন্তু ফাইনাল। এবং গভর্নর এই যে ডিসিশনটা নেবে, সেটা কিন্তু একবার ইলেকশন কমিশনের সাথে কিন্তু কনসাল্ট করে নেবে। এবং ডিসকোয়ালিফিকেশন কিন্তু অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশনও কিন্তু হতে পারে। তোমরা সবাই জানো যে আমাদের যে 10th শিডিউল রয়েছে, এই 10th শিডিউলে কিন্তু এই যে ডিফেকশন আইনের কথা বলা রয়েছে। কেউ যদি ভোটে জেতার পরে সে যদি দল পরিবর্তন করে এবং সে যদি ডিফেকশন লয়ের আন্ডারে পড়ে যায়, তাহলেও কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে যে কে ডিসকোয়ালিফিকেশন, যে কে
ডিসকোয়ালিফাই হবে কি হবে না আন্ডার অ্যান্টি ডিফেকশন ল, সেটা কিন্তু ডিসাইড করবে চেয়ারম্যান লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে, স্পিকার অ্যাসেম্বলির ক্ষেত্রে, এবং এটা কিন্তু সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। তার মানে এই যে চেয়ারম্যান যদি আজকে কাউকে ডিসকোয়ালিফাই করে অন দ্য বেসিস কি সে অ্যান্টি ডিফেকশন ল এর আন্ডারে পড়েছে, বা ফর এক্সাম্পল স্পিকার যদি কাউকে ডিসকোয়ালিফাই করে বিকজ সে ডিফেকশন, সে অ্যান্টি ডিফেকশন ল এর আন্ডারে পড়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করেও দেখতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে দ্য সুপ্রিম কোর্ট 1992 তে কিন্তু অর্ডার দিয়েছে যে ডিসিশন অফ চেয়ারম্যান এন্ড স্পিকার ইন দিস রিগার্ড বলতে ইন দিস রিগার্ড অফ গ্রাউন্ড অফ ডিফেকশন ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। এটা কিন্তু জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে। তাহলে এই গেল আমার ডিসকোয়ালিফিকেশনের প্রক্রিয়া। ওথ এবং স্যালারি আমরা দেখে নেব। তাহলে যারা স্টেট লেজিসলেচারের মেম্বার তারা শপথ কিন্তু নেয় গভর্নরের কাছে কিন্তু তারা শপথ নেয়, এবং তারা যে স্যালারি এবং অ্যালাওয়েন্সটা পায় সেটা কিন্তু ডিসাইড করে স্টেট লেজিসলেচার। তাহলে এই গেছে আমার ওথ এবং স্যালারি। এবারে হচ্ছে ভ্যাকেশন অফ সিট, মানে আমি আমার সিটটাকে ভেকেট করে দেব, আমি আমার আর পদে থাকছি না। এটা কি কি কারণে হতে পারে? দেখো, প্রথম দেখো ডবল মেম্বারশিপ। তোমরা ভালো করেই জানো একজন স্টেট লেজিসলেচারের মেম্বার দুটো হাউসের মেম্বার কিন্তু হতে পারবে না। মনে করো যে আমি বিধানসভাতে জিতেছি, তার মানে এটা না আমি একই সাথে বিধান পরিষদেও মেম্বারশিপ নিতে পারি। তার কারণ তোমরা জানো যে ইন্ডিয়াতে ডাবল মেম্বারশিপ কিন্তু অ্যালাউড না। আমি একটা সময় একটা হাউসেরই মেম্বার হতে পারি। হ্যাঁ, আমি যদি মিনিস্টার হই তাহলে অফকোর্স আমি বিধানসভার মিনিস্টার, কিন্তু আমি বিধান পরিষদে বসতে পারি, বা আমি বিধান পরিষদ থেকে মিনিস্টার, আমি বিধানসভাতে বসতে পারি, কিন্তু আমি কিন্তু দুটো হাউসের একই সাথে মেম্বারশিপ গ্রহণ করতে পারবো না বা নিতে পারবো না। তার সাথে দেখো রয়েছে কিন্তু ডিসকোয়ালিফিকেশন। কি ডিসকোয়ালিফিকেশন রয়েছে? স্টেট লেজিসলেচার কিন্তু ডিসকোয়ালিফিকেশন করতে পারে ইফ এ মেম্বার অফ স্টেট লেজিসলেচার বিকেম সাবজেক্ট টু এনি ডিসকোয়ালিফিকেশন। এই যে আমরা যে ডিসকোয়ালিফিকেশন এতক্ষণ ধরে পড়লাম, এই যে 5খানা ডিসকোয়ালিফিকেশনের পয়েন্ট পড়লাম, এই 5খানা ডিসকোয়ালিফিকেশন পয়েন্টের মধ্যে যে কোনো পয়েন্টে কিন্তু ডিসকোয়ালিফাই হতে পারে কোন স্টেট লেজিসলেচারের মেম্বার। তার সাথে রেজিগনেশন। দেখো, যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো মেম্বার রেজিগনেশন দিতে চায় তাহলে রেজিগনেশন কাকে দেবে? রেজিগনেশন দেবে কিন্তু স্পিকারকে। বা যদি কোনো লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার রেজিগনেশন দিতে চায় তাহলে সে কিন্তু দেবে চেয়ারম্যানকে। দেখো, এ মেম্বার মে রিজাইন হিজ রাইটিং এ মেম্বার মে রিজাইন হিজ সিট বাই রাইটিং টু দ্য চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে চেয়ারম্যান, এবং স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে কিন্তু স্পিকার। এবং অ্যাবসেন্স, সে যদি 60 দিনের বেশি অ্যাবসেন্ট থাকে উইথাউট পারমিশন বা উইথাউট নোটিস, তখনও কিন্তু তার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে এই হচ্ছে আমার ভেকেশন অফ সিটস রয়েছে। এবারে আমি চলে যাচ্ছি পাওয়ার্স। দেখো, এটা তোমরা বলতে পারো যে আনইকুয়াল পাওয়ার্স লিখলে ভালো হয়, এটা আমি লিখে দিলাম একটা আনইকুয়াল পাওয়ার অফ লেজিসলেটিভ কাউন্সিল। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু প্রায় অনেক রাজ্যেই নেই। তার একটা যুক্তিযোগ্য কারণ হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের কোনো পাওয়ারই নেই। দেখো গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ারই নেই। তোমরা জানো যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা যদি তোমরা লোকসভাকেও ধরো, তোমরা জানো যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে রয়েছে এটা কিন্তু রেসপন্সিবল টুয়ার্ডস দ্য চিফ মিনিস্টার এন্ড দ্য কাউন্সিল অফ মিনিস্টার। যদি কোনো সময় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে, মেজরিটি না থাকে, এবং তারা যদি নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রুফ করতে না পারে, তাহলে কিন্তু গভর্নর লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে ডিসলভ করে দিতে পারে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি ডিসলভ হওয়া মানেই কিন্তু সবাইকে রিজাইন দিতে হবে এবং নতুন করে কিন্তু ইলেকশনস হতে পারে। হ্যাঁ, অবশ্যই অনেক কন্ডিশনস রয়েছে
জাস্ট আমি তোমাদের বক্তব্যটা বলছি। তাহলে এই যে চিফ মিনিস্টার এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার কার কাছে রেসপন্সিবল, কার কাছে দায়বদ্ধ, কার কাছে তার যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে ডিসলভ হয়ে যাবে, অফকোর্স লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে কাউন্সিল কিন্তু কোনোভাবেই গভর্নমেন্টকে কন্ট্রোল করতে পারে না, শুধু তারা কোশ্চেন করতে পারে গভর্নমেন্টকে। আচ্ছা, মানি বিলের ক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ারই নেই। মানি বিল তোমরা জানো যে অ্যাসেম্বলিতে পেশ হয়, অ্যাসেম্বলিতে কিন্তু মানি বিল পেশ হয়, ইনিশিয়েট হয়, এবং অ্যাসেম্বলি থেকে পাস হওয়ার পরে এটি যায় কাউন্সিলে। আচ্ছা, মানি বিলের ক্ষেত্রে কাউন্সিল কিন্তু শুধুমাত্র রেকমেন্ড করতে পারে, পরামর্শ দিতে পারে। পরামর্শ মানবে কি মানবে না সেটা কিন্তু পুরোপুরি অ্যাসেম্বলির ওপর নির্ভর করছে, এবং কাউন্সিলের কাছে 14 ডে সময় আছে মানি বিলের ক্ষেত্রে কোনো একটি ডিসিশন নেওয়ার। যদি 14 ডেজ পরেও তারা কোনো ডিসিশন না নিতে পারে তাহলে ধরে নেওয়া হবে ইট হ্যাজ বিন পাসড ফ্রম বোথ দি হাউসেস অফ স্টেট লেজিসলেচার। তাহলে দেখে নাও, মানি বিল একমাত্র ইন্ট্রোডিউস হয় অ্যাসেম্বলিতে। কাউন্সিল মানি বিলকে অ্যামেন্ডও করতে পারবে না, রিজেক্টও করতে পারবে না, এবং কাউন্সিল কিন্তু শুধু মানি বিলকে রেকমেন্ড করতে পারে। সেই রেকমেন্ডেশনটা অ্যাসেম্বলি মানতেও পারে বা নাও মানতে পারে, এবং তার কাছে 14 ডেজ সময় রয়েছে রেকমেন্ডেশন করার। এবং অর্ডিনারি বিলের ক্ষেত্রেও কিন্তু কাউন্সিলের কাছে কোনো পাওয়ার নেই। এটা একটুখানি বুঝতে হবে। এক মিনিট, দেখো, অর্ডিনারি বিলের ক্ষেত্রেও তোমরা জানো যে রাজ্যসভা আবার লোকসভা কিন্তু এখানে আলাদা। রাজ্যসভা লোকসভার অর্ডিনারি বিলের ক্ষেত্রে কিন্তু ইকুয়াল পাওয়ার রয়েছে। যদি লোকসভা রাজ্যসভা অর্ডিনারি বিলের ক্ষেত্রে যদি এক টার্মসে না আসে, যদি একই জায়গায় না আসে, তাহলে কিন্তু একটা জয়েন্ট সিটিং কন্ডাক্ট করানো হবে। কিন্তু এইটা কিন্তু কাউন্সিলের ক্ষেত্রে নেই। দেখো, দেখে নেব আমরা। তাহলে দেখো, কোন একটি বিল অরিজিনেট হচ্ছে অ্যাসেম্বলিতে, অ্যাসেম্বলি থেকে অরিজিনেট হয়ে গেল এটি কাউন্সিলে। কাউন্সিল যদি মেনে নেয় তাহলে খুব ভালো, যদি কাউন্সিল এগ্রি করে নেয় তাহলে ইট হ্যাজ বিন পাসড ফ্রম বোথ দ্য হাউসেস। কিন্তু কাউন্সিল যদি এগ্রি না করে তাহলে কাউন্সিল ফার্স্ট টাইম বিলটাকে আটকে রাখতে পারে 3 মান্থস। কত মাস? 3 মাস। আবার 3 মাস পরে যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আবার এটা পাস করে তাহলে সেকেন্ড টাইম তারা কিন্তু বিলটি আটকে রাখতে পারে 1 মাস। তাহলে টোটাল কত হলো? 4 মান্থ। যদি 4 মাস পরেও তারা কোনো ডিসিশন না নিতে পারে তাহলে ধরে নেওয়া হবে ইট হ্যাজ বিন পাসড ফ্রম বোথ দ্য হাউসেস। দেখে নাও, কাউন্সিল ক্যান ডিলে আ বিল ফর এ ম্যাক্সিমাম অফ 4 মান্থ। 3 মান্থ হচ্ছে ফার্স্ট ইনস্টেন্সে, এবং সেকেন্ড টাইমে হচ্ছে কিন্তু 1 মান্থ, টোটাল 4 মান্থ। তাহলে এই গেল আমার লেজিসলেটিভ কাউন্সিলের আনইকুয়াল টার্মস। এবারে আমি আসছি ইকুয়াল পাওয়ার কিসে কিসে রয়েছে। তাহলে দেখো, অর্ডিনারি বিল ইন্ট্রোডিউস হতে পারে। আমরা মানি বিল দেখেছিলাম শুধুমাত্র পেশ হয় অ্যাসেম্বলিতে, কিন্তু অর্ডিনারি বিল কিন্তু ইন্ট্রোডিউস হতে পারে কাউন্সিলেও বা অ্যাসেম্বলিতে। ঠিক আছে, এবং যদি ডিসএনগেজমেন্ট হয় তাহলে অফকোর্স, মানে ডিসএনগেজমেন্ট মানে হচ্ছে যে এদের মধ্যে আর কি সমঝোতা হচ্ছে না, তখন তো অবশ্যই অ্যাসেম্বলি জিতবে। তার কারণ কাউন্সিল কিন্তু শুধুমাত্র ডিলে করতে পারে ফর 4 মান্থস। আচ্ছা, গভর্নর যদি কোনো অর্ডিন্যান্স জারি করে, ওই অর্ডিন্যান্সকে অ্যাপ্রুভাল কিন্তু দুটো হাউস থেকেই দিতে হবে। সিলেকশন অফ মিনিস্টার ইনক্লুডিং সিএম, দেখো, চিফ মিনিস্টার কিন্তু বিধানসভা থেকেও হতে পারে, বিধান পরিষদ থেকেও হতে পারে, এবং আমাদের যে কনস্টিটিউশনাল বডিজ গুলো রয়েছে তাদের যে রিপোর্ট রয়েছে সেটা কিন্তু দেখতে পারে বা সেটা কিন্তু কনসিডার করতে পারে ফ্রম বোথ দ্য হাউসেস অফ স্টেট লেজিসলেচার। কিসের কিসের রিপোর্ট? স্টেট ফিনান্স কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন এবং ক্যাগ। তাহলে এইখানে কিন্তু ইকুয়াল পাওয়ার রয়েছে, কিন্তু তোমরা বুঝতেই পারলে মানি বিলের ক্ষেত্রে তো ছেড়েই দাও, মানি বিলের ক্ষেত্রে there is no power that the council have. অর্ডিনারি বিলের ক্ষেত্রে তারা অবশ্যই অর্ডিনারি বিলকে ইন্ট্রোডিউস করতে পারে, বাট সেই বিলটিকে তারা কিন্তু শুধুমাত্র আটকে রাখতে পারবে 4 মান্থস। প্রথম ফার্স্ট টাইমে 3 মান্থ, সেকেন্ড টাইমে 1 মান্থ।
এবারে আমি চলে যাচ্ছি নেক্সট। আচ্ছা নেক্সট তাহলে আমি চলে আসছি প্রিসাইডিং অফিসার অফ অ্যাসেম্বলি। তাহলে বারবারই দেখছে আমরা ওই স্পিকার এবং চেয়ারম্যান নিয়ে কিছু কিছু আলোচনা করছিলাম। এইখানে যে আলোচনাটা আমরা করছি সেটা হচ্ছে অ্যাসেম্বলিকে যে সামলাচ্ছে। তাহলে তোমরা জানো যে অ্যাসেম্বলিকে আমি যদি ধরি ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ লোকসভা, তাহলে দেখো লোকসভাকে কিন্তু সামলায় স্পিকার। যদি স্পিকার কোনো কারণে অ্যাবসেন্ট থাকে সেই সময় কিন্তু সামলাবে ডেপুটি স্পিকার। তাহলে স্পিকার এবং ডেপুটি স্পিকার হচ্ছে প্রিসাইডিং অফিসার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্পিকারের ইলেকশনটা হয় অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার কিন্তু বলে বা একজনকে কিন্তু স্পিকার ইলেক্ট করে। তাহলে স্পিকার এবং ডেপুটি স্পিকার হচ্ছে অ্যাসেম্বলির প্রিসাইডিং অফিসার অ্যাজ দ্যাট অফ লোকসভা, এবং স্পিকারকে ইলেক্ট করে অ্যাসেম্বলির মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে, এবং সে কিন্তু ততদিন স্পিকার থাকবে যতদিন লোকসভার লাইফ রয়েছে। তার কারণ দেখো, সরি বারবার লোকসভা আমি বলছি, বাট এটা অ্যাসেম্বলি হবে, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ অ্যাসেম্বলি, তো এই জন্যই বারবার লোকসভা চলে আসছে। তাহলে দেখো, তাহলে স্পিকারের যে টার্ম সেটা কিন্তু হচ্ছে লাইফ অফ দ্য অ্যাসেম্বলি। আমরা লাইফ অফ দ্য অ্যাসেম্বলি কত দেখেছিলাম? 5 বছর। কিন্তু দেখো, যদি কোনো পলিটিক্যাল পার্টি 5 বছরের আগেই তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, মেজরিটি হারিয়ে ফেলে, বা তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রুফ করতে না পারে অ্যাসেম্বলিতে, তখনও কিন্তু গভর্নর এই অ্যাসেম্বলিকে ডিসলভ করে দিতে পারে। তাহলে যতদিন সেই অ্যাসেম্বলির লাইফ রয়েছে ততদিন কিন্তু সে স্পিকার থাকবে। নর্মাল কত? নর্মাল 5 টার্মস। কিন্তু তার আগেও যদি অ্যাসেম্বলি ডিসলভ হয়ে যায় কোনো কারণে, বিশেষ কারণ তো অবশ্যই, কোনো পলিটিক্যাল পার্টি বা রুলিং পার্টি যদি সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তাহলেও কিন্তু স্পিকার সরে যেতে পারে। সে যদি অ্যাসেম্বলির লাইফ শেষ হওয়ার আগেই রিজাইন করতে চায়, তখন কিন্তু রিজাইন দিতে হবে ডেপুটি স্পিকারকে, এবং এই স্পিকারকে কিন্তু রিমুভও করবে অ্যামং দ্য মেম্বার্স অফ লোকসভা, সরি অ্যামং দ্য মেম্বার্স অফ অ্যাসেম্বলি একটি রেজলিউশনের মাধ্যমে, যেই রেজলিউশনটা কিন্তু পাস করবে মেজরিটি অফ অল দ্য দেন মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, এবং সেটি মুভ করার আগে একটা 14 দিনের অ্যাডভান্স নোটিস কিন্তু দিতে হবে স্পিকারকে। তাহলে আমরা কি কি পড়লাম ইনফরমেশন? স্পিকার এবং ডেপুটি স্পিকার হচ্ছে প্রিসাইডিং অফিসার অফ অ্যাসেম্বলি। সে ততদিন অফিসে থাকবে যতদিন অ্যাসেম্বলির যে টার্ম রয়েছে বা অ্যাসেম্বলির যে লাইফ রয়েছে। সে রিজাইন দেবে ডেপুটি স্পিকারকে, সে ইলেক্ট হবে অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, এবং তাকে রিমুভও করবে কিন্তু অ্যাসেম্বলির মেম্বাররা একটি রেজলিউশনের মাধ্যমে, যেটি পাস করবে মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। সেটি, এই রেজলিউশনটা মুভ করার আগে একটা 14 দিনের অ্যাডভান্স নোটিস দেয়া হবে স্পিকারকে। এবার আমি চলে আসছি পাওয়ার্স এবং ডিউটিস। তাহলে দেখো, প্রথমেই যে ইম্পর্টেন্ট পাওয়ারটা স্পিকারের রয়েছে সেটা কি? সেটা হচ্ছে অর্ডার এবং ডেকোরাম মেনটেন করে রাখা। দেখো, আমরা যখন ক্লাসে যাই তখন দেখবে ক্লাসের একটা মনিটর করা হয়, তার দায়িত্ব কি থাকে? ক্লাসের রুলস অ্যান্ড রেগুলেশন বা ক্লাসের যে ডিসিপ্লিন সেটাকে মেনটেন করে রাখা। তোমরা যদি কোনোদিনও লোকসভা টিভি বা যদি অ্যাসেম্বলি, যে স্টেট অ্যাসেম্বলির যে আমাদের ডিবেট হয় যদি শোনো, তাহলে দেখতে পারবে যে এত হাল্লা গুল্লা, এত মাছের বাজার থাকে, মানে এত ডিসকাশন ডিবেট হয়, এবং ইটস আ গুড থিং, আমি বলছি না খুব খারাপ জিনিস। এই জন্যে এই যে অ্যাসেম্বলির যে হাউসের যে অর্ডার রয়েছে, যে ডেকোরাম রয়েছে, যে বিজনেস রয়েছে, যেটা না করতে পারলে কিন্তু পুরো ডিসঅর্গানাইজ হয়ে যাবে, পুরো কিন্তু সবকিছু কিন্তু ভেঙে যাবে। এই অর্ডার এবং ডিসিপ্লিনকে কিন্তু মেনটেন করার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলির স্পিকারের। আচ্ছা, সে কিন্তু কাস্টিং ভোট দিতে পারে ইন কেস অফ আ টাই। আচ্ছা, কাস্টিং ভোটটা কি জিনিস আমরা দেখে নেব। তাহলে দেখো, মনে করো ফর এক্সাম্পল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভোট হচ্ছে, 100 জন ভোট দিয়েছে ইয়েস, 100 জন ভোট দিয়েছে নো। তাহলে কি হলো? একটা টাই হলো। তো এই টাইটা ভাঙতে যখন স্পিকার ভোট দেয় তখন সেটাকে কিন্তু বলা হয় কাস্টিং ভোট। একটা জিনিস মাথায় রাখবে,
এই স্পিকার কিন্তু এই যখন এমনি নর্মাল ভোটিং প্রক্রিয়া হচ্ছে তখন কিন্তু ভোট দেবে না, এটাকে বলা হয় ফার্স্ট ইনস্ট্যান্স ভোট। ফার্স্ট ইনস্ট্যান্স ভোট। তো স্পিকার কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্স ভোট দেয় না, স্পিকার কিন্তু তখনই ভোট দেবে যখন একটি টাই হবে, এবং স্পিকার যখন ভোট দেবে টাই ভাঙার জন্য সেটাকে বলা হচ্ছে কাস্টিং ভোট। আচ্ছা, স্পিকার দেখো অ্যাডজর্ন বা সাসপেন্ড করতে পারে হাউসের সিটিং যদি কোরাম না থাকে। আচ্ছা, এটা কি জিনিস এবারে তোমরা হয়তো অনেকবার শুনেছো, এটা হয়তো বইতে দেখেছো, ঠিক হাউসের ক্ষেত্রে দেখোনি। দেখবে জাজরা বলে দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর দ্য ডে, মানে হচ্ছে যে কাজ মুলতুবি রাখা হলো, কাজকে স্থগিত করে দেয়া হলো, কাজটাকে সাসপেন্ড করে দেয়া হলো বা অ্যাডজর্নড করে দেয়া হলো। তাহলে কোন এমন পরিস্থিতি হতে পারে যেখানে স্পিকার লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে কাজ সেটাকে বন্ধ করে দিচ্ছে, সেটাকে সাসপেন্ড করে দিচ্ছে, সেটাকে স্থগিত রাখছে? কখন হতে পারে? যখন কোরাম থাকবে না। এবারে কোরাম কি জিনিস? মনে করো যে শুধু 10 জন মেম্বার প্রেজেন্ট রয়েছে সেই পার্টিকুলার দিনে, তাহলে কি অ্যাসেম্বলির ডিবেট, ডিসকাশন, আলোচনা শুরু করা দরকার বা শুরু করা যাবে, যেতে পারে? একদমই না। যদি মিনিমাম নাম্বার অফ মেম্বার প্রেজেন্টই না থাকে অ্যাসেম্বলিতে, তাহলে অ্যাসেম্বলির কার্যকলাপ শুরু কি করে হবে? তাহলে এই কোরামটা হচ্ছে মিনিমাম মেম্বার, মিনিমাম মেম্বারকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে অ্যাসেম্বলিতে তার কাজ শুরু করার জন্য। তাহলে মিনিমাম মেম্বার কত? মিনিমাম মেম্বার হচ্ছে 1/10 অফ দ্য মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি। তাহলে অ্যাসেম্বলির 1/10 মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে অ্যাসেম্বলির কাজ শুরু করার জন্য। যদি মিনিমাম নাম্বার অফ মেম্বার প্রেজেন্ট না থাকে, মানে কোরাম যদি না থাকে, তখন কিন্তু স্পিকার হাউসের কাজকে অ্যাডজর্ন করতে পারে বা পুরোপুরি কিন্তু সাসপেন্ড করে দিতে পারে যতক্ষণ না কোরাম আসছে বা কোরাম প্রেজেন্ট থাকছে। এবার আসছি আমি, যে কোনো মেম্বারকে কিন্তু সে সাসপেন্ড করতে পারে বা এক্সপেল করে দিতে পারে হাউস থেকে যদি সে তার পাওয়ার বা প্রিভিলেজেস বা সে যদি তার বিহেভিয়ার বা তার যে কোনো যদি এরকম অ্যাটিটিউড দেখায় যেটা হাউসের প্রিভিলেজের বিরুদ্ধে, তাহলে কিন্তু তাকে কিন্তু এক্সপেলও করতে পারে, সাসপেন্ডও করতে পারে। আচ্ছা, মানি বিলটা মানি বিল কি না সেটাও কিন্তু ডিসাইড করবে স্পিকার। দেখো আমাদের অনেক রকমের বিল পেশ হয়, অর্ডিনারি বিল, ফিনান্সিয়াল বিল, মানি বিল। তাহলে কোনটা মানি বিল সেটা নির্ধারণ করা, ডিটারমাইন করবে কিন্তু স্পিকার। নেক্সট দেখো, আচ্ছা এটা আমরা আগেই পড়েছি, স্পিকার কিন্তু ইউজুয়ালি ভোটিং এ পার্টিসিপেট করে না, সে তখনই ভোট করবে যখন টাই হবে। আচ্ছা, যদি অ্যান্টি ডিফেকশন ল বা ডিফেকশনের আন্ডারে যদি কেউ পড়ে, তাহলে তাকে ডিসকোয়ালিফাইও কিন্তু করতে পারে স্পিকার। তোমরা জানো যে স্পিকারের কিন্তু বা চেয়ারম্যানের কিন্তু এই অধিকারটা রয়েছে যে কোনো পার্টিকুলার স্টেট লেজিসলেচারের মেম্বার ডিফেকশন লয়ের আন্ডারে পড়ছে কিনা সেটা নির্ধারণ করার কিন্তু দায়িত্ব রয়েছে স্পিকারের। তাহলে শুধু কিন্তু কোন বিলটা মানি বিল শুধু এইটা নির্ধারণ করা না, তার সাথে সাথে যদি কেউ 10 শিডিউলের আন্ডারে বা ডিফেকশন লয়ের আন্ডারে পড়বে কিনা সেটাও কিন্তু নির্ধারণ করছে স্পিকার। তার সাথে সাথে দেখো স্পিকার কিন্তু কিছু কিছু চেয়ারপারসন তোমরা জানো যে আমাদের যেরকম পার্লামেন্টে পার্লামেন্টারি কমিটিজ রয়েছে, সেরকমই কিন্তু স্টেট লেজিসলেচারেও কিন্তু কিছু কমিটিজ রয়েছে। এই কমিটিজের গুলোর যে হেড তাদের বলা হয় চেয়ারপারসন। তাহলে স্পিকার কিন্তু অ্যাসেম্বলির যে কমিটি রয়েছে তাদের চেয়ারপারসনদেরও অ্যাপয়েন্ট করে এবং তাদের কাজকে সুপারভাইজ করে। সে নিজেই কিন্তু চেয়ারম্যান হচ্ছে বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি এবং জেনারেল পারপাস কমিটির। তাহলে এই হচ্ছে কিন্তু আমার স্পিকারের কাজ। আরেকবার আমরা দেখে নেব কি বললাম আমরা, সে অর্ডার এন্ড ডিসিপ্লিন মেনটেন করছে, সে কাস্টিং ভোট দিচ্ছে, সে কোনো মেম্বারকে এক্সপেল করতে পারে, সাসপেন্ড করতে পারে যদি তার বিহেভিয়ার ঠিক না হয়, সে হাউসের কাজকে স্থগিত রাখতে পারে যদি কোরাম প্রেজেন্ট না থাকে, সে
মানি বিল কিনা সেটা ডিসাইড করছে, ডিসকোয়ালিফাই করতে পারে কোনো মেম্বারকে আন্ডার দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন, এবং অ্যাপয়েন্টমেন্ট করে চেয়ারপারসন অফ দ্য কমিটিজ অফ দ্য অ্যাসেম্বলি। এবারে আমরা চলে আসছি দেখো ডেপুটি স্পিকারে। দেখো ডেপুটি স্পিকারে ওরকম বলার কিছু নেই, এজন্য আমি কোনো এক্সট্রা স্লাইড তোমাদেরকে বানাইনি। দেখো স্পিকার যদি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে বা স্পিকারের অফিস ভ্যাকেন্ট হয়ে গেল বা স্পিকার রিমুভ হয়ে গেল এবং এখনো নতুন স্পিকার ইলেক্ট হয়নি, তখন কিন্তু তার কাজটাকে সামলাবে ডেপুটি স্পিকার। আচ্ছা, ডেপুটি স্পিকারও কিন্তু ইলেক্ট হয় অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির যারা মেম্বার তারা নিজেদের মধ্যে থেকেই একজনকে বেছে নেয় তাদের ডেপুটি স্পিকার হিসেবে। ডেপুটি স্পিকার যদি রিজাইন দিতে চায় তাহলে ডেপুটি স্পিকার কিন্তু রিজাইন দেবে স্পিকারকে। তাহলে আমরা দেখে নিলাম এখানটা একটা জিনিস, যে যদি স্পিকার রিজাইন দেয় তাহলে কিন্তু স্পিকার রিজাইন দেবে ডেপুটি স্পিকারকে, যদি ডেপুটি স্পিকার রিজাইন দেয় তাহলে সে কিন্তু রিজাইন দেবে আবার স্পিকারকে, ভাইসি ভার্সা। আচ্ছা, এবং ডেপুটি স্পিকারকে কিন্তু রিমুভ একইভাবে যেরকম করে স্পিকার রিমুভ হয়, রিমুভ বাই দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, বাই দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে নিজের মধ্যে একটি রেজলিউশনের মাধ্যমে ডেপুটি স্পিকারকে কিন্তু রিমুভ করবে। তাহলে প্রায় ইকুয়াল, প্রায় সেম, এজন্যই আমি আর এক্সট্রা কিছু স্লাইড বানাইনি। যেরকম আমরা স্পিকারের ক্ষেত্রে দেখেছিলাম তেমনি ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও প্রায় সেম। যদি স্পিকার অ্যাবসেন্ট থাকে বা স্পিকার যদি কোনো কারণে তার অফিস ভেকেন্ট হয়ে যায় তখন ডেপুটি স্পিকার তার অফিসটাকে সামলাবে। ডেপুটি স্পিকারও অ্যাপয়েন্ট হবে বাই অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, সে রিমুভ হবে বাই এ রেজলিউশন। যদি কোনো অ্যাসেম্বলির মেজরিটি মেম্বাররা তার বিরুদ্ধে যদি একটি রেজলিউশন পাশ করে দেয় এবং তাকেও কিন্তু এই রেজলিউশনের আগে একটি 14 দিনের নোটিশ দিতে হবে, এবং সে যদি রিজাইন করে তাহলে কিন্তু রিজাইন করবে স্পিকারকে। আচ্ছা, ডেপুটি স্পিকারের যে স্যালারি সেটা প্রায় স্পিকারের হোক না ডেপুটি স্পিকারের হোক দুটোই এক। স্পিকার বা ডেপুটি স্পিকারের যে স্যালারি সেটা কিন্তু ফিক্সড করছে স্টেট লিজিসলেচার, তাদের স্যালারি আসছে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে। তাহলে এই হচ্ছে গেল আমার স্পিকার এবং ডেপুটি স্পিকার স্টেট লেজিসলেচারের। এবারে আমি আসছি কাউন্সিল, আমাদের যে বিধান পরিষদ রয়েছে, এই বিধান পরিষদের আমরা যে প্রিসাইডিং অফিসার সেটা দেখে নেব। তাহলে আমরা অ্যাসেম্বলির ক্ষেত্রে, বিধানসভার ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে স্পিকার রয়েছে, ডেপুটি স্পিকার রয়েছে, তেমনি কাউন্সিলের ক্ষেত্রে রয়েছে কিন্তু চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান। চেয়ারম্যান সেম প্রসেসে ইলেক্ট হয়, চেয়ারম্যান ইলেক্ট হয় অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল, তারা নিজেদের মধ্যে থেকেই একজনকে বেছে নেয় তাদের চেয়ারম্যান হিসেবে। এবং তার যে কাজ সেটা কিন্তু অর্ডার, ডিসিপ্লিন, ডেকোরাম মেনটেন রাখা। আমরা স্পিকারের যে সমস্ত দায়িত্ব বা কাজ দেখেছিলাম, প্রায় চেয়ারম্যানেরও কিন্তু সেই সমস্তই কাজ রয়েছে, এবং সে যদি রিমুভ হয় তাকেও কিন্তু রিমুভ করতে গেলে একটি রেজলিউশন পাস করতে হবে যেটা মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল পাস করবে, এবং সেটার জন্যও কিন্তু একটি 14 ডেজের অ্যাডভান্স নোটিশ দেয়া হবে চেয়ারম্যানকে। আচ্ছা, এবার দেখো আমরা স্পিকারের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে যেহেতু তিনি প্রিসাইডিং অফিসার, তার কিন্তু পাওয়ার্স এবং রেসপন্সিবিলিটি অ্যাসেম্বলির প্রতি রয়েছে। আমরা দেখেছিলাম যে সে অর্ডার অ্যান্ড ডেকোরাম মেনটেন করছে, কাস্টিং ভোট দিচ্ছে, তারপরে সে ডিসকোয়ালিফাই করছে অ্যান্টি ডিফেকশনের জন্য, কোনো মেম্বারকে এক্সপেল করছে, হাউসের কাজকে অ্যাডজন করছে যদি কোরাম না উপস্থিত থাকে। এই সমস্ত কাজ কিন্তু চেয়ারম্যান পারফর্ম করে। কিন্তু একটা জিনিসের ক্ষেত্রে স্পিকারের কিন্তু স্পেশাল পাওয়ার রয়েছে, তার মানে স্পিকার চেয়ারম্যানের থেকে কিন্তু বেশি পাওয়ার এনজয় করে। কি হিসেবে? বিলটা মানি বিল কি না সেটা কিন্তু নির্ধারণ করছে স্পিকার, চেয়ারম্যান না। তাহলে এই একটা জিনিসের ক্ষেত্রে কিন্তু স্পিকারের পাওয়ার, অ্যাসেম্বলির স্পিকারের পাওয়ার
কাউন্সিলের চেয়ারম্যানের থেকে বেশি। কি? যে বিলটা মানি বিল কিনা সেটা নির্ধারণ করা কিন্তু স্পিকারের কাজ, কাউন্সিলের না। এবং স্পিকারের মতোই ডেপুটি চেয়ারম্যানের যে স্যালারি রয়েছে, যে অ্যালাওয়েন্সেস রয়েছে, সেটাও কিন্তু নির্ধারণ করছে স্টেট লেজিসলেচার, এবং সেটি আসছে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে। তাহলে দেখো ডেপুটি চেয়ারম্যানও রয়েছে। যদি চেয়ারম্যান কোনো কারণে তার অফিসটা ভেকেট করে দেয় বা সে যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু ডেপুটি চেয়ারম্যান তার পজিশনটাকে সামলাবে। ডেপুটি চেয়ারম্যানও ইলেক্ট হচ্ছে অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল। সে কিন্তু রিজাইন দেবে চেয়ারম্যানকে, তার মানে চেয়ারম্যান রিজাইন দেয় ডেপুটি চেয়ারম্যানকে, আবার ডেপুটি চেয়ারম্যান রিজাইন দেয় চেয়ারম্যানকে, ভাইসি ভার্সা। এবং সেও কিন্তু রিমুভ হবে যদি তার বিরুদ্ধে একটি রেজলিউশন পাস হয়ে যায়, এবং যদি পাসটা করে মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল, তাকেও কিন্তু একটি 14 ডেজের অ্যাডভান্স নোটিশ দেয়া হবে। তাহলে এই গেল আমার কিন্তু কাউন্সিল। এবং তার সাথে সাথে দেখো এই যে ডেপুটি চেয়ারম্যান কিন্তু সেম কাজ পারফর্ম করে। যখন চেয়ারম্যানের অফিস ভেকেন্ট হবে তখন ডেপুটি চেয়ারম্যানও কিন্তু সেম কাজ পারফর্ম করবে যেটা চেয়ারম্যান পারফর্ম করত। এবং তার সাথে সাথে চেয়ারম্যান কিন্তু নমিনেট করতে পারে কিছু কাউন্সিলের মেম্বারকে অ্যাজ ভাইস চেয়ারম্যান। যখন চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান দুজনাই অ্যাবসেন্ট থাকবে, তখন এই যে ভাইস চেয়ারম্যান, এই ভাইস চেয়ারম্যান কিন্তু তাদের হয়ে হাউসটাকে সামলাবে, কাউন্সিলটাকে সামলাবে। আচ্ছা, এবারে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক, পঞ্চায়েতি রাজ সিস্টেমে। তাহলে দেখো আমরা স্টেট লেজিসলেচারের কিন্তু যাবতীয় ডিসকাস করলাম। এবারে দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তোমরা হয়তো এটার নাম আগেও শুনেছো যে লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন বলেও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন আছে, যে সেন্টার এবং স্টেট ছাড়া যে আরেকটা ইনস্টিটিউশন আমাদের রয়েছে, সেটা কিন্তু হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট আমাদের ইনস্টিটিউশন। তাহলে দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু এখানে দুখানা ইনস্টিটিউশন কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। একটা অবশ্যই পঞ্চায়েত, যেটা আমরা ডিসকাস করব, এবং তার সাথে কিন্তু মিউনিসিপ্যালিটি আছে, সেটাও কিন্তু আমরা আজকেই ডিসকাস করব। তাহলে দেখো পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট। তোমরা জানো যে আমাদের কিন্তু ইউনিয়ন লিস্ট রয়েছে, স্টেট লিস্ট রয়েছে, কনকারেন্ট লিস্ট রয়েছে। এই যে তিনটে লিস্ট রয়েছে, এই তিনটে লিস্টের মধ্যে স্টেট লিস্টে কিন্তু পড়ছে আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেম। তাছাড়াও দেখো স্টেট গভর্নমেন্টের কিন্তু এই রাইটটা আছে, তারা পঞ্চায়েতি রাজ সিস্টেমের কি করে ইলেকশনটা হবে এটা কিন্তু তারা ডিসাইড করতে পারে। ব্যাপারটা কি, যে পঞ্চায়েতি রাজে কিছু কিছু প্রভিশন রয়েছে যেগুলো কম্পালসারি, কিছু কিছু প্রভিশন রয়েছে সেইগুলো ভলেন্টারি। ভলেন্টারি প্রভিশন মানে স্টেট লেজিসলেচার কিন্তু তার মতো করে পঞ্চায়েতি রাজ সিস্টেমের ব্যবস্থাগুলোকে গঠন করতে পারে। এরই কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ ইলেকশন অফ ইট। কি করে ইলেকশন হবে সেটা কিন্তু ডিসাইড করতে পারে স্টেট লেজিসলেচার। আচ্ছা, এটি পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। আমরা এটা পঞ্চায়েতি রাজ সিস্টেম যখন কনস্টিটিউশনাল বেসিসটা আজকে পড়বো, তখন এটা আরো আমরা বিস্তারে দেখব। এটি কনস্টিটিউশনাল স্টেটাস পায় 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি 1992-তে হয়, এবং সেন্ট্রাল লেভেলে এর জন্য কিন্তু একটি মিনিস্টারেও গঠন করা হয়েছে, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, যেটি কিন্তু পঞ্চায়েত রাজ রিলেটেড আমাদের কাজগুলোকে দেখে। এবার দেখো এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটা কি জিনিস আগে আমাদের বুঝতে হবে। দেখো আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে আমাদের দু রকমের সিস্টেম রয়েছে, সেন্টার এবং স্টেট। কিন্তু দেখো সেন্টার এবং স্টেট ছাড়াও কিন্তু আমাদের এই যে সেলফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো কিন্তু রয়েছে। দু রকমের কিন্তু আমাদের সেলফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রয়েছে। একটা রুরাল, যেটা হচ্ছে গ্রামের জন্য, ভিলেজেসের জন্য, যেটাকে বলা হচ্ছে পঞ্চায়েত। আরেকটা কিন্তু রয়েছে আমাদের আরবান, যেটাকে কিন্তু বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি। এবার এইগুলো কেন আমরা এতটা জোর দিচ্ছি, দেখো যখন ভারতের ইন্ডিপেন্ডেন্স যখন ইন্ডিয়া পায়, ইন্ডিপেন্ডেন্সের সময় কিন্তু আমরা ম্যাক্সিমাম অ্যাটেনশন দিয়েছি সেন্টারকে এবং স্টেটকে। কারণ তোমরা জানো যে ইন্ডিপেন্ডেন্সের সময় কিন্তু অনেক রাজ্য এরকম ছিল যারা ইন্ডিয়াতে জয়েন করতে চায়নি, হায়দ্রাবাদ, জুনাগড় হোক বা কাশ্মীর হোক না কেন। তাই এরকমও কিন্তু অনেক অর্গানাইজেশন ছিল যারা কিন্তু ইন্ডিয়া থেকে বেরিয়ে যেতে চেয়েছে। তার
তারপরেও কিন্তু রিলিজিয়নের ভিত্তিতে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে সাউথের যে স্টেটগুলো আছে তারা কিন্তু বিশালভাবে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে একটা রিজনালিজম গ্রো করেছিল। তাহলে ম্যাক্সিমাম অ্যাটেনশন কিন্তু আমাদের গেছে রাজ্যগুলিকে ইউনাইটেড করা, রাজ্যগুলিকে ইন্টিগ্রেট করা। কিন্তু যে জিনিসটা আমাকে এইখানে দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব কম অ্যাটেনশন দিয়েছি যে লোকাল যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো আছে, লোকাল যে সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো আছে সেইগুলোকে আমরা কি করে ডেভেলপ করব। তো সেইগুলোকে ডেভেলপ করতে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যার ফোকাস কিন্তু রুরাল ডেভেলপমেন্ট। রুরাল মানে বুঝতেই পারছো যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে যেগুলো এখনো ডেভেলপ হয়নি, তারা যাতে নিজের মতো করে নিজের ডেভেলপমেন্ট করতে পারে। এই জন্যই তো নাম সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ রুরাল ডেভেলপমেন্ট। তারা যে নিজের মতো করে ডেভেলপ করতে পারে, এই জন্য কিন্তু এই পঞ্চায়েতি রাজ সিস্টেমকে সংবিধানে পরবর্তীকালে অ্যাড করা হয়। এবার দেখো, এই যে মহাত্মা গান্ধী, এই গান্ধীজি কিন্তু এই পঞ্চায়েতি রাজের পক্ষে ছিলেন। তার কারণটা আমাকে বুঝতে হবে। দেখো, আমাদের ইন্ডিয়া যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিসকাস করা হচ্ছে যে আমাদের পার্লামেন্টারি সিস্টেম হবে, তখন কিন্তু গান্ধীজি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না। তিনি কিন্তু বারবার বলেছেন যে ইন্ডিয়া যেখানে এত ইলিটারেসি রয়েছে, এত গরিব রয়েছে, এবং বিশেষ করে ব্রিটিশরাও বা স্বাধীনতার পরেও কিন্তু এই গ্রাম বা যে লোকাল যে টাউনসগুলো আছে এখানে কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট করা হয়নি। তাহলে সব থেকে ভায়াবল অপশন কিন্তু আমাদের কাছে এইটাই যে আমরা পঞ্চায়েতি রাজকে ডেভেলপমেন্ট করা থেকে শুরু করি। এটা কিন্তু তিনি গান্ধীজি বারবার চেয়েছেন। গান্ধীজি কিন্তু কোনোদিন ওই পার্লামেন্টের পক্ষে ছিলেন না, মানে পার্লামেন্টারি টাইপ অফ অথরিটির পক্ষে ছিলেন না। তিনি মনে করতেন যে এই পার্লামেন্টারি সিস্টেম, যেটা একটা পিরামিডাল স্ট্রাকচারের মতো, প্রথমে আমাদের রয়েছে সেন্টার, তারপরে আমাদের রয়েছে স্টেট, এবং সব থেকে নিচে কিন্তু রয়েছে আমাদের লোকাল ইনস্টিটিউশনগুলো। এবং অনেক সময় কি হতো, ব্রিটিশের সময়ও এই লোকাল ইনস্টিটিউশনগুলোকে ডিপেন্ডেন্ট করতে হতো রাজ্যের ওপরে, রাজ্যগুলিকে ডিপেন্ডেন্ট করতে হতো ফেডারেল গভর্নমেন্টের ওপরে। এবং এর জন্য কিন্তু অনেক সময় যে গ্রাম অঞ্চলের ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু থমকে যেত, কারণ তাদের কাছে অ্যাডিকুয়েট রিসোর্সেস থাকতো না। এই জন্য গান্ধীজি কিন্তু একটা চেয়েছিলেন যে এই পিরামিডাল স্ট্রাকচারটা ছেড়ে, যেটা পার্লামেন্টারি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা ছেড়ে যেন আমরা এই পঞ্চায়েতি রাজ সিস্টেমকে যাতে আমরা আপন করে নিই। এবং পঞ্চায়েতি রাজ সিস্টেমের দ্বারা কিন্তু দুটো জিনিস হবে। কি জিনিস হবে? তারা নিজের ডেভেলপমেন্ট নিজে করতে পারবে, তার কারণ তাদেরকে সেন্টারের ওপরে ডিপেন্ড করতে হবে না। এবং সব থেকে ইম্পর্টেন্টলি, এইখানে কিন্তু মানুষরা, যারা গ্রামের যারা বাসিন্দা, তারা কিন্তু নিজের ডেভেলপমেন্টে পার্টিসিপেট করতে পারবে। এই জন্য কিন্তু এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে আমাদের ইন্ডিয়াতে এস্টাবলিশ করা হয়। এবার দেখো, এর কিন্তু একটা হিস্টোরিক্যাল বেসও রয়েছে। দেখো, লর্ড মেয়ো রেজলিউশন অফ 1870, তারা কিন্তু দ্বিকেন্দ্রীকরণের কথা বলছে। দেখো, পঞ্চায়েতি রাজ সিস্টেমকে যদি এফেক্টিভ করতে হয়, পঞ্চায়েতি রাজ সিস্টেমকে যদি জোরদার করতে হয়, আমাদের সব থেকে প্রথমে কি দরকার জানো? সব থেকে প্রথমে দরকার এই যে সেন্ট্রালাইজ স্ট্রাকচার রয়েছে, যেখানে পঞ্চায়েতি রাজ বা লোকাল ইনস্টিটিউশনসগুলোকে ফিনান্সিয়াল রিসোর্সের জন্য ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে নিজের টপ লেভেলের প্রতি, স্টেটের প্রতি হোক বা সেন্টারের প্রতি হোক। এই জিনিসটা আমরা যতক্ষণ না মেটাবো, যতক্ষণ না কেন্দ্রীয়করণ না বন্ধ হবে, ততক্ষণ কিন্তু এই গ্রাম অঞ্চলগুলো বা টাউনসগুলো গ্রো হবে না। এই জন্য লর্ড মেয়ো রেজলিউশন অফ 1870-তে বলা হলো যে যদি ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশনকে আরো ইফিসিয়েন্ট করতে হয়, তাহলে কিন্তু দ্বিকেন্দ্রীকরণ করতে হবে, ডিসেন্ট্রালাইজেশন কিন্তু করতে হবে। এবং তার সাথে সাথে এই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমেই যে লোকাল ইনস্টিটিউশনসগুলো আছে, তাদের ডিমান্ড, তাদের যে রিসোর্সেস, সেইগুলিকে কিন্তু তারা ফুলফিল করতে পারবে। এর জন্য রয়্যাল কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন গঠন করা হয়, যারা বোঝে যে ভিলেজ লেভেলে পঞ্চায়েতের ইম্পর্টেন্স। যদি আমি একবারে ভিলেজ থেকে যদি গ্রো না করি, তাহলে কিন্তু আমার স্টেট কিন্তু কোনোদিনই স্ট্রং হবে না। এই জন্য ডিসেন্ট্রালাইজেশনের দ্বারা, দ্বিকেন্দ্রীয়করণের দ্বারা এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কিন্তু অ্যাডিকুয়েট পাওয়ার বা রিসোর্সেস দিতে হবে। তাছাড়াও দেখো, মন্টেগ চেমসফোর্ড রিফর্ম 1990, তোমরা জানো যে মন্টেগ চেমসফোর্ড রিফর্মে ডাইয়ার্কি ইন্ট্রোডিউস করা হয় প্রভিন্সেসে। ডাইয়ার্কি বলতে কিন্তু দু ধরনের কিন্তু একটা প্রভিন্সেসের মধ্যে সাবজেক্ট ডিভাইড হয়ে যাচ্ছে, একটা ট্রান্সফার সাবজেক্ট, একটা রিজার্ভ সাবজেক্ট।
এই পঞ্চায়েতি রাজ সিস্টেম কিন্তু ছিল ট্রান্সফার সাবজেক্টে। এবং 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অ্যাক্টের মধ্যে পড়ছে, এবং এই অ্যাক্ট থেকে কিন্তু অনেক ল আজকেও কিন্তু ইন্ডিয়াতে রয়েছে। তারা কিন্তু বলে যে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমগুলোকে প্রভিনশিয়াল অটোনমি দিতে হবে। অটোনমি বলতে তাদেরকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। সবসময় কিন্তু রাজ্যগুলো বুঝবে না যে সব গ্রামের কিন্তু প্রবলেম এক না। এক গ্রামে হয়তো রাস্তাঘাট দরকার, আরেকটা গ্রামে হয়তো 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 শিক্ষা দরকার রয়েছে, বা আরেকটা হয়তো গ্রামে হয়তো কোনো অন্য প্রবলেমস রয়েছে। তাহলে যাতে ভিলেজ নিজের প্রবলেমস গুলোকে নিজে সলভ করতে পারে, এই জন্য তাদেরকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স, তাদেরকে অটোনমি দেওয়া কিন্তু দরকার রয়েছে। এবার দেখো যে ন্যাশনাল, যে আমি বলছিলাম যে ন্যাশনাল মুভমেন্ট যখন হয় তখন কিন্তু দুটো প্রায় গোষ্ঠী বলতে পারো। একদিকে থাকেন গান্ধীজি, এবং আমি কোনোটাতেই এখানে ডিবেটে যাচ্ছি না যে কে ঠিক কে ভুল, সবারই কিন্তু পার্সপেক্টিভ রয়েছে, আলাদা ভিউ পয়েন্ট রয়েছে। তোমরা যদি দেখো যে এই ন্যাশনাল মুভমেন্টের সময় পঞ্চায়েতি রাজের পক্ষে কিন্তু গান্ধীজি ছিলেন। তিনি বারবারই চাইতেন যে ইন্ডিয়া যেন পার্লামেন্টারি সিস্টেমে না হয়, সেখানে যেন একটা ওশেনিক স্ট্রাকচার থাকে। ওশেনিক স্ট্রাকচার কি দেখো, এই যে ফোকাল পয়েন্ট, কেন্দ্র বিন্দুতে থাকবে কিন্তু মানুষ, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। পরবর্তীকালে থাকছে স্টেট, তারপরে থাকছে সেন্টার, এবং এই যে মানুষের ইন্ডিভিজুয়ালের যে ডিমান্ড, সেইগুলিকে কিন্তু ফুলফিল করবে পঞ্চায়েত। তাহলে পঞ্চায়েতি রাজ সিস্টেমকে মানুষের পরে কিন্তু সব থেকে স্ট্রং করতে হবে, এবং এটা করার জন্য তাদেরকে অটোনমি দিতে হবে। তারা যাতে রিসোর্সেস কালেক্ট করতে পারে, তারা যাতে নিজেদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যাতে লিডার্সরা থাকে, এবং পঞ্চায়েতি রাজ সিস্টেমকে এমনভাবে গঠন করতে হবে যাতে তাদেরকে কোনো সময় সেন্টার মানে সেন্ট্রালাইজেশন স্ট্রাকচার যাতে না হয়, কেন্দ্রীয়করণ যাতে না হয়। এদেরকে এতটা রিসোর্সেস দাও যাতে দ্বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রামেরা নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারে। অন্যদিকে ছিলেন আমাদের কনস্টিটিউশন মেকার ডক্টর বি আর আম্বেদকর। তিনি কিন্তু বারবারই বলেছেন যে ইন্ডিয়ার মতন জায়গায় যেখানে এত ইলিটারেসি রয়েছে, যেখানে পঞ্চায়েতি রাজ সিস্টেম এতটা ডেভেলপমেন্ট না, মানুষের ভিউ পয়েন্ট এতটা স্বাধীন না, সেইখানে কিন্তু সরাসরি গ্রামগুলিকে এখন পাওয়ার দিয়ে দিলে হবে না। আমাদের কিন্তু কেন্দ্রীয়করণ রাখতেই হবে, যেখানে সেন্টার কিন্তু বলে দেবে যে কি কি লস এবং রেগুলেশনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বেড়ে উঠতে পারে। কিন্তু সরাসরি যদি আমাকে পাওয়ার দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা অন্য দিকেও কিন্তু মোড় যেতে পারে। তাহলে এই দু রকমের কিন্তু স্ট্রাকচার ফেভার করা হয়েছিল, যেখানে গান্ধীজি আমরা দেখলাম যে ভিলেজ স্বরাজ, যে ভিলেজগুলোকে স্বাধীন করার কথা বলছেন, সেইখানেই কিন্তু ডক্টর বি আর আম্বেদকর কিন্তু বিলিভ করছেন যে প্রোগ্রেসিভ ইন্ডিয়ার জন্য অবশ্যই ভিলেজকে কিন্তু পাওয়ার দেওয়া উচিত, কিন্তু সেটা কিন্তু সেন্টারের হাত থেকে করা উচিত। এবার যখন ড্রাফটিং হয়, যখন কনস্টিটিউশন গঠন করা হয়, তখন পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা কিন্তু ডিপিএসপির আর্টিকেল 40-তে লেখা থাকে। তোমরা যদি ডিপিএসপির গান্ধিয়ান প্রিন্সিপাল পড়ো তাহলে আর্টিকেল 40-তে কিন্তু এটা দেখতে পাবে। সেখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে ভিলেজগুলোকে স্ট্রং করার জন্য স্টেটগুলোকে লজ ইমপ্লিমেন্ট করা উচিত। যেহেতু আমাদের পার্লামেন্টারি স্ট্রাকচারে ইন্ডিয়াকে গঠন করা হয়, এজন্য এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কিন্তু ড্রাফটিং অফ দ্য কনস্টিটিউশনের সময় এটা কিন্তু ডিপিএসপি প্রিন্সিপালের মধ্যে থাকে, এটি ল করা হয় না। কিন্তু 1950s পরে যখন রাজ্যগুলোর প্রবলেমস শেষ হয়ে যায়, আমরা আস্তে আস্তে রাজ্যগুলিকে একত্রিত করতে পারি ল্যাঙ্গুয়েজের মুভমেন্টের দ্বারা। তোমরা জানো রিঅর্গানাইজেশন অফ স্টেট 1956-এ করার পরে কিন্তু একটা প্রবণতা দেখা যায় যাতে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমগুলো আরো স্ট্রং হয়, যাতে গ্রামের যে প্রবলেম গ্রামের লোকরাই সলভ করতে পারে। এই যে তোমরা এখন হয়তো দেখছো যে খুবই একটা প্রবলেম কিন্তু আগে গ্রামে গঞ্জে থাকতো, সেটা হচ্ছে যে অনেক গ্রাম কিন্তু ডেভেলপড না। হয়তো একটা জায়গায় একটা গ্রাম ডেভেলপড, অন্য জায়গায় ডেভেলপড না। অনেক স্টেট না নিজের মতো করে পঞ্চায়েতি রাজ সিস্টেমের ব্যবস্থা করেছে। হয়তো ওয়েস্ট বেঙ্গল 4 টায়ার করে দিয়েছে, তামিলনাড়ু হয়তো 2 টায়ার স্ট্রাকচার করে দিয়েছে। তা কোনো কিন্তু সামঞ্জস্য এখানে ছিল না।
এটিকে আনার জন্য অনেক কমিটির গঠন করা হয়। এই কমিটি কিন্তু মূলত রেকমেন্ডেশন দেয় যে পঞ্চায়েতি রাজ সিস্টেমের যে ব্যবস্থা, একটা যে স্ট্রাকচার অর্গানাইজেশন, সেটা কিরকম করে করা উচিত। সেই স্ট্রাকচার এবং অর্গানাইজেশন করতে গিয়ে প্রথম যে কমিটিটা আমাদের পড়তে হবে সেটার নাম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। এটি কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে এবং এর যে মূল যে ধারণা সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্টের দ্বারা আমরা এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কি করে একটা অর্গানাইজড ওয়েতে স্ট্রাকচার করতে পারবো। তাহলে এই বলবন্ত রায় মেহতা কিন্তু প্রথমেই বলে যে 3 টায়ার স্ট্রাকচার করতে হবে। 3 টায়ার স্ট্রাকচার তোমরা বুঝতেই পারছো, এখন কিন্তু আমাদের 3 টায়ার স্ট্রাকচার রয়েছে। প্রথমে কিন্তু ভিলেজ লেভেলে আমাদের কিন্তু রয়েছে গ্রাম পঞ্চায়েত, আমাদের ইন্টারমিডিয়ারি বা বলতে পারো যে মিডিল লেভেলে কিন্তু রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি, ব্লক পঞ্চায়েত, এবং একদম ওপরে কিন্তু রয়েছে আমাদের জিল্লা পরিষদ। তাহলে এই যে 3টে টায়ার স্ট্রাকচার কিন্তু এই বলবন্ত রায় মেহতা কমিটি বলেছিল, এবং এরা বলেছিল এইগুলো কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন মাধ্যমেই কিন্তু গঠন করা উচিত। ইনডাইরেক্ট ইলেকশন মানে সরাসরি বা প্রত্যক্ষভাবে কিন্তু আমরা ভোট দিতে পারবো না, আমরা ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে অংশগ্রহণ করব, এবং পঞ্চায়েতি রাজে যেন 3 টায়ার স্ট্রাকচার থাকে। তার সাথে কিন্তু এনারা এইটাও বলেছিলেন যে ভিলেজ পঞ্চায়েত সেইটা ডাইরেক্টলি ইলেক্টেড হোক, কিন্তু পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মেম্বাররা ইনডাইরেক্টলি ইলেক্টেড হোক। এবং যেই প্রবলেমটা তোমাদেরকে বারবার বলছিলাম যে রিসোর্সেসের অ্যালোকেশন কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেমগুলো পাচ্ছিল না, সেটা তোমরা ব্রিটিশ যখন ছিল তখনও কিন্তু তোমরা দেখতে পারবে। এই জন্য যাতে এমন কিছু লস রেগুলেশন আনা হোক যার মাধ্যমে এই যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোকে পাওয়ার দেয়া হোক, জেনুইন ট্রান্সফার অফ পাওয়ার দেয়া হোক। তার মানে বুঝতেই পারছো একটা ডিসেন্ট্রালাইজেশনের কথা এখানে হচ্ছে। পাওয়ার দেয়া হোক এবং এই পাওয়ারের মাধ্যমেই যাতে তারা নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে পারে। এবং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন থাকে, ইনস্টিটিউশন হচ্ছে জিল্লা পরিষদ। এই জিল্লা পরিষদকে কন্ট্রোল করার জন্য কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টর হওয়া উচিত। এই ডিস্ট্রিক্ট কালেক্টর বুঝতেই পারছো একটা ডিস্ট্রিক্টের তিনি কিন্তু হেড। ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্টের দায়িত্ব একটা মেরিট বেসড লোককেই কিন্তু দেওয়া উচিত। তাহলে এই হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটির আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে বলবন্ত রায় মেহতা কমিটির যে রেকমেন্ডেশন সেইগুলো কিন্তু অনেক স্টেট ফলো করে, অনেক স্টেট ফলো করে না। বলতে গেলে রাজস্থান, এই রাজস্থান প্রথম রাজ্য যারা বলবন্ত রায় কমিটির রেকমেন্ডেশন মেনে 3 টায়ার স্ট্রাকচার তাদের রাজ্যে কিন্তু করে। রাজস্থানের একটা ডিস্ট্রিক্ট যার নাম নাগৌর ডিস্ট্রিক্ট, এই নাগৌর ডিস্ট্রিক্টে 2 অক্টোবর তারা গান্ধীজির বার্থডে যেদিনকে, সেদিনকে তারা রাজস্থানে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে গড়ে তোলে। তোমরা বলো যে কত সালে, আমাকে সালটা বলবে যে কত সালে রাজস্থান এই যে 3 টায়ার স্ট্রাকচার তাদের এই নাগৌর ডিস্ট্রিক্টে গড়ে তোলে, সালটা আমাকে কমেন্টে মেনশন করো। এবারে আমরা চলে আসছি অশোক মেহতা কমিটিতে। দেখো মুশকিলটা হয় এটা যে বলবন্ত রায় মেহতা কমিটি 3টে স্ট্রাকচার 3 টায়ার স্ট্রাকচার বললেও অনেক রাজ্য 3 টায়ার স্ট্রাকচার করে, কিন্তু অনেক রাজ্য 2টো বা 4টে স্ট্রাকচার করে দেয়, কোনো সামঞ্জস্য থাকে না। এই জন্য যখন নন কংগ্রেস সরকার আসে তারা কিন্তু আরেকটা কমিটির গঠন করে, অশোক মেহতা কমিটি। এবং অশোক মেহতা কমিটি কিন্তু এই রেকমেন্ডেশন গুলো দেয়। আমরা দেখে দেবো রেকমেন্ডেশন কি। অশোক মেহতা কমিটি বলে প্রথম 3 টায়ার স্ট্রাকচার করার কোনো দরকার নেই, 2 টায়ার স্ট্রাকচার কিন্তু করলেই হবে। এবং এই 2 টায়ার স্ট্রাকচারে থাকছে জিল্লা পরিষদ এবং মন্ডল পঞ্চায়েত। এই স্ট্রাকচারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট হচ্ছে ফোকাল পয়েন্ট, এবং ডিস্ট্রিক্টের দ্বারাই কিন্তু এই দ্বিকেন্দ্রীকরণ সম্ভব রয়েছে। ডিস্ট্রিক্টটি এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন যেটা রাজ্যকে জানাবে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের প্রবলেমগুলো তাদের কাছে তুলে ধরবে, এবং সেরকম করে এই প্রবলেমগুলোর সলিউশন কিন্তু হবে। তার সাথে সাথে পলিটিক্যাল পার্টিসগুলো যাতে পঞ্চায়েতের ইলেকশনে পার্টিসিপেট করতে পারে তার জন্য আমাদের আইন করতে হবে। ন্যায় পঞ্চায়েত, দেখো আজকে দেখো পঞ্চায়েতে যে ছোটখাটো যে
যে ঝামেলাগুলো হচ্ছে, যে ডিসপিউটগুলো হচ্ছে, তার তো কোনো লিগাল রেমিডিজের জন্য তো যারা পঞ্চায়েতের বা গ্রামবাসী তারা তো নিশ্চয়ই তো দূরে আবার হাইকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টে যেতে পারবে না। তাহলে গ্রামের মধ্যেই কিন্তু আমাকে জাস্টিসের ব্যবস্থা করতে হবে, ন্যায়ের ব্যবস্থা করতে হবে। তাহলে যদি ছোটখাটো কোনো সিভিল মামলা হয়, সেই মামলাগুলোকে দেখরেখ করার জন্য কিন্তু ন্যায় পঞ্চায়েতের গঠন করা হলো, যেখানে কোয়ালিফাইড জাজরা কিন্তু থাকবে। তার সাথে পঞ্চায়েতি রাজের মধ্যে যে মিনিস্টার রয়েছে, এই পঞ্চায়েতকে সামলানোর জন্য একজন মিনিস্টারের প্রয়োজন রয়েছে, তিনি কিন্তু স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের একজন সদস্য হওয়া দরকার। এবং এই পঞ্চায়েতি রাজে একটা প্রবলেম ছিল, ডক্টর বি আর আম্বেদকর বারবার করে এই প্রবলেমটা উল্লেখ করেছেন, যে পঞ্চায়েতে বা গ্রামে এসসি এসটিদের প্রতি কিন্তু অনেক অস্পৃশ্যতা হোক না কেন, বা ফর এক্সাম্পল অনেক ধরনের কিন্তু ইনজাস্টিস করা হয়েছে। আম্বেদকর নিজে কিন্তু মাহাদ যে রিজিয়নটা রয়েছে, তিনি কিন্তু গ্রামে থাকতেন না, তিনি তাকে গ্রাম থেকে কিন্তু বাইরে রাখা হতো। তার কারণ এটা মনে করা হতো যে তারা যে কাস্ট থেকে বিলং করছে, সেই কাস্টে যদি ছোঁয়া বা টাচ যদি লেগে যায় সেটা অপবিত্র। তাহলে এই জিনিসগুলো দূর তখনই হবে যখন এইগুলোতে লস বানানো হবে, যখন এসসি এবং এসটি যারা রয়েছে তাদের আপলিফটমেন্ট হবে। তাহলে এটা করার জন্যে কিন্তু এসসি এসটিদেরকে রিপ্রেজেন্ট করাতে হবে পঞ্চায়েতি রাজে। এজন্য বলা হলো যে এসসি এসটিদের জন্য কিন্তু সিট রিজার্ভ করে রাখা উচিত। এবারে চলে যাচ্ছি আমি আমার নেক্সট দেখো কমিটি হচ্ছে জিভিকে রাও কমিটি। দেখো 1977-এ যেহেতু সরকার বেশি দিন থাকে না, এই জন্য এই রেকমেন্ডেশন গুলো ফুলফিলমেন্ট হয় না। পরবর্তীকালে আবার একটি কমিটি করা হয়, জিভিকে রাও কমিটি। এটার যে প্রোগ্রামের আন্ডারে করা হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি এলিভেশন প্রোগ্রাম। এই জিভিকে রাও কমিটিতে, জিভিকে রাও প্রায় অশোক মেহতা কমিটির মতোই বলে যে জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেল কিন্তু পিভট একটা ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করবে, এবং তাদের দ্বারাই কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশন সম্ভব রয়েছে। তাছাড়াও একটি ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার অ্যাপয়েন্ট করতে হবে, যিনি জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু তিনি হবেন। এবং রেগুলার ইলেকশনের দ্বারা যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস গুলো রয়েছে তার রেসপন্সিবিলিটিস গুলো নেওয়া হবে রেগুলার 5 বছরের ইলেকশনের দ্বারা। এবারে নেক্সট আমি চলে যাচ্ছি এলএম সিংভি কমিটি। দেখো এলএম সিংভি কমিটিকে যে পেপার, একটা পেপার পাবলিশ করা হয়, এই পেপার পাবলিকেশনের মাধ্যমে এই এলএম সিংভি কমিটির অ্যাপয়েন্টমেন্ট করা হয়। এলএম সিংভি কমিটি দেখো কি বলে, এলএম সিংভি কমিটি বলে রিভাইটালাইজেশন অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন ফর ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। এই পেপারের মাধ্যমে এলএম সিংভি কিন্তু নিজের রেকমেন্ডেশন কিন্তু তুলে ধরেন। এবং এলএম সিংভি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেন যে এত যে কমিটিজ হচ্ছে, প্রায় সবকটা কমিটির কিন্তু ইকুয়াল রেকমেন্ডেশন, কিন্তু যতক্ষণ না সেটা সংবিধানে জায়গা পাবে, যতক্ষণ না এই প্রভিশনগুলো প্রত্যেকটা রাজ্য মানবে, ততক্ষণ কিন্তু কিছু করা সম্ভব না। এই জন্য সংবিধানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোকে অ্যাড করতে হবে, সেইখানে গ্রাম পঞ্চায়েতের ওপরেও জোর দেওয়া হবে। এতক্ষণ কিন্তু এটা কেউ বলেনি, সবাই কিন্তু জেলা পরিষদই বলছিল, কিন্তু গ্রাম পঞ্চায়েত কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, যেখানে ডাইরেক্ট ডেমোক্রেসি, তার মানে ডাইরেক্টলি যারা গ্রামের যারা সদস্য তারাই কিন্তু গ্রাম পঞ্চায়েতের সদস্য হবে, এবং পরবর্তীকালে এই ইলেকশনটা কিন্তু ডাইরেক্ট হওয়া দরকার। এবং তারা এটাই বলছিল, মানে এলএম সিংভি এটাই কিন্তু বলেছে যে এই ভিলেজ পঞ্চায়েতগুলোকে অ্যাডিকুয়েট রিসোর্স দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, যাতে তারা গ্রামগুলোর ডেভেলপমেন্ট করতে পারে। এবং বাকি যে কমিশনগুলো হয়েছে, বাকি কমিশনগুলো সব কথাই বলেছে, কিন্তু এই গ্রাম পঞ্চায়েত বা কনস্টিটিউশনে অ্যাড করার কথাটা এটা এলএম সিংভি কমিটি কিন্তু প্রথম বলছেন। এই জন্য এলএম সিংভি একটা কমেন্ট করছেন যে এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রাস উইথাউট রুটস। আপনি গ্রাসটা তো গ্রো করে দিয়েছেন, কিন্তু রুটটাকে তো স্ট্রং করতে হবে। রুটটা কি? রুটটা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ না, সেটা হচ্ছে একদম লোয়ার লেভেলে গ্রাম পঞ্চায়েত। ওকে, এবারে আমি আসছি থুনগুন কমিটি। দেখো নতুন দুটো কমিটি তোমরা দেখতে পারবে, থুনগুন কমিটি এবং গাডগিল কমিটি। এরাও দুজন এক কথা বলে, সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে কনস্টিটিউশনে অ্যাড করতে হবে। 3 টায়ার স্ট্রাকচারের কিন্তু এরা কথা বলছে। 3 টায়ার স্ট্রাকচারের মধ্যে কি কি?
ভিলেজ রয়েছে, ব্লক রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে। ভিলেজ লেভেলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, সেটা গ্রাম পঞ্চায়েত হোক, বা ফর এক্সাম্পল আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু পঞ্চায়েত সমিতি, এবং আমাদের ব্লক লেভেলে কিন্তু পঞ্চায়েত সমিতি, এবং ডিস্ট্রিক্ট লেভেলে জিল্লা পরিষদ। তাহলে 3 টায়ার স্ট্রাকচার করতে হবে, যার মধ্যে জিল্লা পরিষদ একটা ইম্পর্টেন্ট পিভট প্লে করবে প্ল্যানিং এর ক্ষেত্রে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তার মানে ডিস্ট্রিক্ট লেভেলে যে জিল্লা পরিষদ রয়েছে তারা সুপারভাইজ করবে ব্লকের কাজ এবং ভিলেজের কাজ, এবং প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট কিন্তু তাদের দ্বারাই হবে। আচ্ছা, এই যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনাল গুলোর কিন্তু একটি ফিক্সড টিনিওর থাকা উচিত, কারণ যতক্ষণ না একটি ফিক্সড টিনিওর থাকছে ততক্ষণ কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা অ্যাকাউন্টেবল হবে না। একটি পলিটিক্যাল পার্টি বছরের পর বছর রয়েছে, তারা অ্যাকাউন্টেবল না। তাদের তো দেখতে হবে যে তারা পঞ্চায়েতের কাজ ঠিকমতো করছে কিনা, গ্রামের ডেভেলপমেন্ট করছে কিনা। এই জন্য রেগুলার ইলেকশনের মাধ্যমে তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল থাকতে হবে, এবং রিজার্ভেশন অফ সিট করতে হবে এসসিদের জন্য তো অবশ্যই, এসটিদের জন্যও, এবং ওমেন। যখন প্রথম আমাদের ইলেকশন হয় তখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায় যে মেয়েরা যখন তাদের নাম জিজ্ঞেস করা হয় তখন মেয়েরা নয় নিজের হাজবেন্ডের নাম বলছে, না হলে নিজের ছেলের নাম বলছে, নিজের নামটুকু বলছে না। তাহলে এসসি এসটিরা যেরকম পিছিয়ে পড়া শ্রেণী, তেমনি কিন্তু মেয়েরাও পিছিয়ে পড়া শ্রেণী। এই জন্য মেয়েদের জন্যও কিন্তু সিট রিজার্ভ রাখতে হবে। আচ্ছা, টাকা ঠিক জায়গায় খরচা হচ্ছে কিনা, ঠিক জায়গায় ফিন্যান্সগুলো করছে কিনা, এইগুলোর জন্য কিন্তু একটি স্টেট ফিন্যান্স কমিশন গঠন করতে হবে, যে এই পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলো কোথায় টাকা খরচা হচ্ছে তার অডিট করবে। তার সাথে সাথে জেলা পরিষদের একজন চিফ এক্সিকিউটিভ অফিসার থাকতে হবে, তিনি মেরিট বেসিসড, বলা হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর। এবং গার্ডগিল কমিটি গঠন করা হয়, এবং মাথায় রাখবে যে গার্ডগিল কমিটির পরেই কিন্তু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের ব্যবস্থাগুলোকে সংবিধানে অ্যাড করা হয়। তাহলে দেখো, গার্ডগিল কমিটিরও সেম রেকমেন্ডেশন, কনস্টিটিউশনাল স্টেটাস দিতে হবে, 3 টায়ার স্ট্রাকচার করতে হবে, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের 5 বছরের টার্ম লিমিট করতে হবে, ডাইরেক্ট ইলেকশন করতে হবে। তিনটে লেভেলেই কিন্তু ডাইরেক্ট ইলেকশনের দরকার রয়েছে। রিজার্ভেশন অফ সিট হচ্ছে এসসি এসটি ওমেনদের জন্য। এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, আমরা ওই বলবন্ত রায় মেহতা কমিটিতে একটা পয়েন্ট দেখেছিলাম, যেখানে বলা হচ্ছিল অ্যাডিকুয়েট রিসোর্সেস বা জেনুইন ট্রান্সফার অফ পাওয়ার করতে হবে, সেটা স্টেট থেকে পঞ্চায়েতে হোক না কেন বা সেন্টার থেকে পঞ্চায়েতে হোক না কেন। এই জিনিসটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু যারা গ্রামের যারা রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু যে ভিলেজগুলোর প্রবলেম সলভ করতে পারবে না। এই জিনিসটাকে করার জন্য, এই জিনিসটাকে আরো বেশি স্মুথ করার জন্য কি করা হলো, দেওয়া হলো যে যারা ভিলেজেস গুলো রয়েছে তারা নিজেই ট্যাক্স লাগাতে পারে, নিজেই ট্যাক্স কালেক্ট করতে পারে, এবং নিজেই ট্যাক্স কিন্তু নিজের ডেভেলপমেন্টের জন্য স্পেন্ড করতে পারে। এই জন্য তাদের যাতে স্টেটের ওপরে ডিপেন্ডেন্ট না থাকতে হয়। অবশ্যই স্টেট তো মাঝে মাঝে গ্র্যান্ট দেবেই, কিন্তু কিছু কিছুর ক্ষেত্রে গ্রাম নিজে ট্যাক্স লিভি করতে পারে, নিজে কালেক্ট করতে পারে, এবং নিজে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েটও কিন্তু করতে পারে। তার সাথে সাথে দেখো, স্টেট ফিন্যান্স কমিশনের কিন্তু গঠন করা উচিত, এবং এই স্টেট ফিন্যান্স কমিশনের গঠনের দ্বারা অডিট কিন্তু করতে হবে। এবং এছাড়া একটা জিনিস, এস্টাবলিশমেন্ট অফ স্টেট ইলেকশন কমিশন। আরে এই যে ইলেকশনটা হবে, এই ইলেকশনটা দেখার জন্য তো কোনো লোক চাইগো, এই ইলেকশনটা সুপারভাইজ করবে বা পঞ্চায়েত ইলেকশনটা করাবে স্টেট ইলেকশন কমিশন। ওকে, আচ্ছা, আরেকটা কমিটি তোমাদের আমি জাস্ট দুটো কমিটি আর বলে রাখি। একটা হচ্ছে হানুমান্থা কমিটি, এরাও কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য বলেছেন। এবং দ্বিতীয় দন্তওয়ালা কমিটি, এরাও কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য বলেছেন। হ্যাঁ, অতটা ইম্পর্টেন্ট না যে আমাকে প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, কিন্তু তাও এই দুটো কমিটির নাম কিন্তু একটু আমাকে মাথায় রাখবে তোমরা, দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোনটা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের সাথে জড়িত। ওকে, এবারে কনস্টিটিউশনাল বেসিসটা আমরা দেখে নেব। দেখো, এমন না
যে 1992তেই পঞ্চায়েতি রাজ সিস্টেমের গঠন হয়েছে, তার আগেও কিন্তু গঠন করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছিল। 64th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাজীব গান্ধী কিন্তু এটা চেষ্টা করেছিলেন যে পঞ্চায়েতি রাজ সিস্টেমকে সংবিধানে অ্যাড করা। সেটি লোকসভাতে পাশ হলেও সেটি কিন্তু রাজ্যসভাতে পাশ করা যায় না, এজন্য কিন্তু এটা হয় না। পরবর্তীকালে ভিপি সিংও কিন্তু একটা চেষ্টা করে, কিন্তু ভিপি সিং এরও সার্থক হয় না। ইভেনচুয়ালি 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু পিভি নরসিম্হা রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই সংবিধানে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমকে অ্যাড করা হলো। কত অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। নেক্সট দেখো কনস্টিটিউশনাল প্রসেস। এই যে 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, এই 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু কিছু নতুন পার্ট করা হয়েছে এবং কিছু নতুন আর্টিকেলস করা হয়েছে এবং একটি নতুন শিডিউল অ্যাড করা হয়েছে। তাহলে পার্ট 9 অ্যাড করা হলো। পার্ট 9-এ আর্টিকেল 243 থেকে আর্টিকেল 243 পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে ডিসকাস করা হচ্ছে। একটি নতুন শিডিউল অ্যাড করা হয়েছে। শিডিউলটা কি? 11th শিডিউল। এই 11th শিডিউল কিন্তু অ্যাড করা হলো এবং 11th শিডিউলে 29টা ফাংশন পঞ্চায়েতকে করতে বলা হলো, যেটি রয়েছে আর্টিকেল 243G-তে। এবারে আমি চলে আসছি এই যে পঞ্চায়েতি ব্যবস্থা এতক্ষণ ধরে আমরা পড়লাম কমিটির কি কি রেকমেন্ডেশন ছিল এবং পঞ্চায়েতের একটা কনস্টিটিউশনাল বেসিসও দেখলাম। আরেকবার কনস্টিটিউশনাল বেসিসটা আমি দেখিয়ে দিই, কারণ এইখান থেকে কিন্তু বিশাল প্রশ্ন তোমাদের দেবে। তাহলে পার্ট 9 11th শিডিউল, আর্টিকেল 243 থেকে 243 এবং যে 11 শিডিউলের মধ্যে 29টা ফাংশন রয়েছে সেটা দেওয়া আছে আর্টিকেল 243G-তে। এবার দেখো এই যে ফিচার যেটা 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হলো, তাহলে কিছু কিছু যে রেকমেন্ডেশন গুলো কমিটিজ দিয়েছিল সেই রেকমেন্ডেশন গুলো থেকে কিন্তু কিছু কিছু অ্যাডিশন করা হলো। তাহলে কি কি অ্যাড করা হলো এটা আমরা দেখে নেব। তাহলে দেখো প্রথমে রয়েছে কিন্তু গ্রাম সভা। দেখো গ্রাম সভা কিন্তু গ্রাম পঞ্চায়েত না, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে যে গ্রাম সভা কি রয়েছে। গ্রাম সভাতে কিন্তু প্রত্যেকটা গ্রামের যে লোক রয়েছে, ভিলেজের যে লোক রয়েছে, তারা কিন্তু এই গ্রাম সভার সদস্য। ঠিক আছে? ইট কনসিস্ট অফ অল রেজিস্টার্ড ভোটার্স উইদিন দ্য এরিয়া অফ দ্য পঞ্চায়েত। তাহলে গ্রাম সভা কি জিনিস? গ্রাম সভা হচ্ছে ভিলেজে যত লোক রয়েছে তারা কিন্তু গ্রাম সভার একটি অংশ এবং তারা পরবর্তীকালে যে টায়ার গুলো রয়েছে তার কিন্তু মেম্বারসদেরকে ইলেক্ট করছে। তাহলে কত টায়ার রয়েছে? 3টে টায়ার রয়েছে। কি কি লেভেলে রয়েছে? ভিলেজ লেভেলে রয়েছে, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু রয়েছে। ঠিক আছে? এবং মাথায় রাখবে যে যেই স্টেট উইথ এ পপুলেশন লেস দেন 20 লাখ, যেই স্টেটের পপুলেশন 20 লাখের থেকে কম, তারা এই ইন্টারমিডিয়েট লেভেলটাকে কিন্তু গঠন করবে না। সেটা ব্লক পঞ্চায়েত হোক না কেন, পঞ্চায়েত সমিতি হোক না কেন, স্টেট উইথ এ পপুলেশন লেস দেন 20 লাখ মে নট কনস্টিটিউট দ্য ইন্টারমিডিয়েট লেভেল। তারা ইন্টারমিডিয়েট লেভেলটাকে স্কিপ করে যেতে পারে, কিন্তু নাও করতে পারে। আচ্ছা, ইলেকশন অফ মেম্বার অ্যান্ড চেয়ারপারসন। তাহলে দেখে নাও যে দ্য মেম্বার অফ অল লেভেল অফ পঞ্চায়েতি রাজ ইজ ইলেক্টেড ডাইরেক্টলি। তাহলে এই যে ভিলেজ লেভেলে, সেটা পঞ্চায়েত সমিতি হোক না কেন, ইন্টারমিডিয়েট লেভেলে পঞ্চায়েত সমিতি হোক না কেন, ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত হোক না কেন, এদের যারা মেম্বার তারা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হবে। আচ্ছা, তারা কাদের দ্বারা ডাইরেক্টলি ইলেক্টেড হবে? একদম গ্রাম সভা দ্বারা তারা কিন্তু ইলেক্টেড হবে। তার কারণ আমি কি বললাম? গ্রাম সভায় যারা মেম্বার তারা কিন্তু হচ্ছে সেই গ্রামের পপুলেশন, সেই গ্রামের যারা লোক তারা কিন্তু হচ্ছে গ্রাম সভার মেম্বার। এই গ্রাম সভার মেম্বাররা কিন্তু ইলেক্ট করছে ডাইরেক্টলি। কাকে ইলেক্ট করছে? ভিলেজের যারা রিপ্রেজেন্টেটিভ তাদের, যারা ইন্টারমিডিয়েট লেভেলে যাদের রিপ্রেজেন্টেটিভ তাদের, এদেরকে কিন্তু ইলেক্ট করছে ডাইরেক্টলি। এবং চেয়ারপারসন, যাকে আমরা প্রধান বলি, এই চেয়ারপারসন কিন্তু ইলেক্টেড হবে ইনডাইরেক্টলি। কেন? তার কারণ যারা ভিলেজের যারা রিপ্রেজেন্টেটিভ, যারা পঞ্চায়েত সমিতির রিপ্রেজেন্টেটিভ, তাদের ইলেকশন হয়ে যাওয়ার পর
তারা নিজেদের মধ্যে থেকেই কিন্তু একজনকে বেছে নেয় তাদের চেয়ারম্যান হিসেবে, তাদের চেয়ারপারসন হিসেবে। তাহলে আমি কি বললাম এটা কিন্তু মাথায় রাখবে যে ভিলেজ লেভেলে কিন্তু ইলেকশন হবে ডাইরেক্ট ইলেকশন। চেয়ারপারসনকে ইনডাইরেক্টলি ইলেক্ট করবে কারা? যারা ভিলেজ লেভেলে যারা প্রতিনিধি যারা জিতে এসছে তারা নিজেদের মধ্যে থেকে ইলেক্ট করবে পঞ্চায়েতের প্রধানকে বা চেয়ারপারসনকে। এই চেয়ারপারসন কে হবে, মানে চেয়ারপারসনের ইলেকশনটা কিরকম করে হবে, এটা কিন্তু রাজ্য সরকারের উপরে ছেড়ে দেওয়া হলো। নেক্সট দেখো, যারা এসসি এসটি তাদের জন্য সিট রিজার্ভ করা রয়েছে, যারা ওমেন রয়েছে তাদের জন্য কিন্তু 1/3 সিট রিজার্ভ করা রয়েছে। তাহলে 1/3 সিট রিজার্ভ ফর ওমেন, এবং অ্যাকর্ডিং টু দ্য পপুলেশন অফ এসসি এসটি তাদের জন্য কিন্তু সিট রিজার্ভ রয়েছে। আচ্ছা, ডিউরেশন অফ পঞ্চায়েত, তাহলে পঞ্চায়েতের যে সময়কাল সেটা কত হলো, সেটা কিন্তু ধরা হলো 5 বছর। ডিসকোয়ালিফিকেশন, পঞ্চায়েতি যারা মেম্বার তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করা যেতে পারে, এবং এই ডিসকোয়ালিফিকেশনটা কিন্তু রাজ্য সরকারের উপরে ছেড়ে দেওয়া হলো যে তারা লজ বানিয়ে কি কি প্রসেসে পঞ্চায়েতের মেম্বাররা ডিসকোয়ালিফাই হতে পারে সেটা ডিসাইড করবে। তাছাড়া 21 ইয়ার্স মিনিমাম এজ করা হলো, 21 ইয়ার্স কিন্তু মিনিমাম এজ পঞ্চায়েতে ইলেকশন লড়ার জন্য। আচ্ছা, একটা প্রশ্ন করছি, গ্রাম সভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত? মাথায় রাখবে, গ্রাম সভা ইজ কনসিস্ট অফ অল ভিলেজার্স। তাহলে গ্রাম সভার মেম্বার হতে গেলে কিন্তু 18 বছর বয়স হলেই হবে। কিন্তু ভিলেজ লেভেলে যদি তোমাকে ইলেকশন লড়তে হয়, যদি ভিলেজ লেভেলে তোমাকে ইলেকশন লড়তে হয় তাহলে কিন্তু হতে হবে 21 বছর বা তার ঊর্ধ্বে। ইলেকশনটাকে কন্ডাক্ট করাবে কে? ইলেকশনটাকে কন্ডাক্ট করাবে, সুপারভাইজ করাবে স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে? আচ্ছা, ফিনান্স, দ্য স্টেট লেজিসলেচার মে, দেখো ফিনান্স, যেটা আমি বারবারই বলছি, একটা খুবই ইম্পর্টেন্ট অংশ। যতক্ষণ না তারা রিসোর্সেস অ্যালোকেট হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু সাকসেসফুল হবে না। এজন্য স্টেট লেজিসলেচার কি করলো, পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতি সিস্টেমগুলো ট্যাক্স কালেক্ট করতে পারে, ট্যাক্স লাগানো, মানে কোথায় কত ট্যাক্স লাগানো হবে। আজকে যদি আমি গ্রামের ভেতরে কোনো যদি ট্রাভেল করি, সেটা গ্রামের মধ্যে তো অনেক রকম ট্রাভেলের মানে সব ট্রাভেলের সিস্টেম হয়। আজকে আমি যদি ট্রাভেল করি তাহলে ট্রাভেলের যে ভাড়া সেটা কত লাগবে, যদি আমি কোনো নদী ক্রস করি তার ভাড়া কত লাগবে, এটার লিভি কিন্তু কে করছে? লিভি কিন্তু করতে পারে পঞ্চায়েত, সেটা কালেক্টও করতে পারে পঞ্চায়েত, এবং সেই পয়সাটা কি করে স্পেন্ড হবে সেটাও কিন্তু ডিসাইড করছে পঞ্চায়েত। সেটা ট্যাক্স হোক না কেন, ডিউটিস হোক না কেন, টোলস হোক না কেন, বা ফিজ হোক না কেন। তাছাড়া পঞ্চায়েতদের অ্যাজাইন করে দেওয়া হবে। আচ্ছা, অ্যাজাইন মানে কি? অ্যাজাইন মানে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স লাগিয়ে দিচ্ছে কিন্তু টাকা নিচ্ছে কিন্তু পঞ্চায়েত। তাহলে অথরাইজ মানে কি? অথরাইজ মানে তারা নিজেই কিন্তু ট্যাক্সটাকে লিভি করছে, ট্যাক্স হোক, ডিউটিস হোক, টোলস হোক না কেন। অ্যাজাইন মানে কিন্তু এটা যে স্টেট গভর্নমেন্ট কিন্তু অ্যাজাইন করে দিচ্ছে, তারপরে তারা সেটা ট্যাক্স হিসেবে, ডিউটি হিসেবে, টোল হিসেবে, ফি হিসেবে কালেক্ট করছে। এবং সময় সময় রাজ্য সরকার কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাগুলোকে গ্র্যান্ট দেবে, ফিনান্সেস দেবে, যাতে এরা ভালো করে ডেভেলপমেন্ট করতে পারে, যে 29টা কাজ রয়েছে যাতে এরা ডেভেলপমেন্ট করতে পারে। তাছাড়া দেখো, ফিনান্স কমিশনের গঠন করা হলো। ফিনান্স কমিশন তোমরা জানো যে যাতে পঞ্চায়েত ব্যবস্থা, স্টেট ফিনান্স কমিশনের গঠন কিন্তু মাথায় রাখবে গভর্নর করছে, এটা কিন্তু ফিনান্স কমিশন না, স্টেট ফিনান্স কমিশন। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর গভর্নর স্টেট ফিনান্স কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করছে, যাতে পঞ্চায়েত রাজের যে ফিনান্সিয়াল পজিশনটা আছে সেটা যাতে হতে পারে, এবং তার জন্য রেকমেন্ডেশন দিতে পারে টাকাটা কোথায় যাচ্ছে, কত টাকা অ্যালোকেট করা হচ্ছে, কত টাকা ট্যাক্স নেওয়া হলো, কত টাকা অ্যাজাইন করা হলো, এই সব কিছুর অডিট কিন্তু করবে ফিনান্স কমিশন। তাছাড়া কিছু রাজ্যে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বা 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হবে না। কি কি রাজ্য এক্সটেম্পট রয়েছে? তাহলে দেখো, আমাদের রয়েছে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এই 3টে রাজ্যে কিন্তু এই 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু হবে না। তাছাড়া আমাদের 5th শিডিউলে কিন্তু রয়েছে শিডিউল এরিয়া এবং ট্রাইব,
এই শিডিউল এরিয়া এবং ট্রাইবের মধ্যে যে যে স্টেটগুলো পড়ছে সেইগুলোতেও 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হবে না। হিলি এরিয়াজ অফ মণিপুরে যেখানে ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে সেখানে হবে না। দার্জিলিং ডিস্ট্রিক্ট যেখানে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল রয়েছে সেখানে হবে না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এক্সটেম্পটেড এরিয়াস। আচ্ছা, এবং 11th শিডিউলে 29টা ফাংশনাল আইটেমস রয়েছে। হ্যাঁ, অবশ্যই এই 29টা ফাংশনাল আইটেমস তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? জাস্ট মাথায় রাখবে যে প্রশ্নগুলো কিরকম দিতে পারে। প্রশ্ন দিতে পারে 11th শিডিউলে কত নম্বর আর্টিকেলে রয়েছে, 11th শিডিউল কবে অ্যাড করা হয়েছে, 11th শিডিউলে কটা ফাংশনাল আইটেমস রয়েছে। বুঝতেই পারছো, রাস্তাঘাট ঠিক করা, স্যানিটেশন ঠিক করা, লাইব্রেরি করা, পরিষ্কার রাখা, এই স্ট্রিট লাইটস লাগানো, এরকম কিন্তু 29টা ফাংশনাল আইটেমস রয়েছে। এবারে আমরা চলে আসছি তাহলে দেখো মিউনিসিপ্যালিটিতে। দেখো মিউনিসিপ্যালিটিও প্রায় সেম, আমরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে বলছিলাম রুরাল সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার মিউনিসিপ্যালিটি দেখো এটা কিন্তু একটা আরবান লোকাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমরা দেখতেই পাচ্ছ সেটা, যে এইখানে কিন্তু যে টাউনস গুলো রয়েছে, যে আরবানাইজেশন যেখানে হবে সেইখানে কিন্তু বলা হচ্ছে এখানে মিউনিসিপ্যালিটিস। তাহলে দেখো এটা হচ্ছে ফর দ্য আরবান এরিয়া অফ দ্য পিপল, এবং এইখানেও কিন্তু পিপল পার্টিসিপেশনের জন্য একটি দ্বিকেন্দ্রীকরণ করার কথা এই মিউনিসিপ্যালিটিতে বলা হচ্ছে। মিউনিসিপ্যালিটিটাও কিন্তু স্টেট সাবজেক্টে এটাও পড়ছে। দেখো মিউনিসিপ্যালিটি প্রথম ইন্ডিয়ায় মাদ্রাসে হয়, ফলোড বাই বোম্বে এবং ক্যালকাটা। এইখানেও কিন্তু দেখো লর্ড মেয়ো রেজলিউশন, যেখানে লর্ড মেয়ো কিন্তু বলে এই মিউনিসিপ্যালিটিকে পঞ্চায়েতের মতোই কিন্তু দ্বিকেন্দ্রীকরণ করতে হবে, যাতে তারা নিজের সেলফ ডেভেলপমেন্ট করতে পারে। লর্ড রিপন, খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবে, লর্ড রিপন রেজলিউশন অফ 1882, এটাকে কিন্তু বলা হয় ম্যাগনা কার্টা অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, যেখানে রিপনকে কিন্তু বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ প্রভিন্সিয়াল অটোনমি দেয়া হয় লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোকে, এরা যাতে ফ্রিডম পায় গ্রো করার, নিজের রিসোর্সেস কালেক্ট করে নিজে সেটাকে স্পেন্ড করার। এছাড়া দেখো একটু হিস্ট্রি আর ব্যাকগ্রাউন্ড আমরা দেখিনি। যেরকম আমরা দেখেছিলাম 64th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাজীব গান্ধী কিন্তু চেষ্টা করেছিলেন যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেন সংবিধানে অ্যাড করা যায়, তেমনি 65th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রাজীব গান্ধী একটি বিল পাশ করতে চেয়েছিলেন, নগরপালিকা বিল। সেটি লোকসভাতে ইন্ট্রোডিউস করা হলেও সেটি কিন্তু রাজ্যসভাতে পাশ হয় না। এর পরবর্তীকালে তোমরা হয়তো জানো যে ভিপি সিংও একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও হয় না। 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তোমরা জানো যে 1992-এ পিভি নরসিম্হা রাওয়ের নেতৃত্বে হয়েছে। তেমনি কিন্তু আমাদের যে মিউনিসিপ্যালিটি রয়েছে সেটাও কিন্তু 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-তে হচ্ছে পিভি নরসিম্হা রাওয়ের নেতৃত্বে। এই যে আরবান লোকাল গভর্নমেন্টে কিন্তু 3টে মিনিস্ট্রি আছে। আমরা রুরাল গভর্নমেন্টে দেখেছিলাম একটি মিনিস্ট্রি রয়েছে, কিন্তু এখানে কিন্তু 3টে মিনিস্ট্রি রয়েছে। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ ডিফেন্স ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য, এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইউনিয়ন টেরিটরির জন্য। এবার দেখো যে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আমরা কনস্টিটিউশনাল বেসিসটা দেখে নেব। তাহলে দেখো পঞ্চায়েত আমরা পড়েছিলাম পার্ট 9, মিউনিসিপ্যালিটি রয়েছে পার্ট 9A তে, আর্টিকেল 243P থেকে 243ZG। এটি কিন্তু রয়েছে 12th শিডিউলে, এবং আমরা পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছিলাম 29টা কাজ, আমরা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে দেখছি কিন্তু 18টা ফাংশনাল আইটেম, এবং এটা কিন্তু রয়েছে আর্টিকেল 243W তে। ওকে, এবার দেখো কিছু কিছু ফিচার্স আমরা দেখে নেব। দেখো আমি আর এইখানে অত কমিটিজ নেই, যেহেতু মিউনিসিপ্যালিটি কিন্তু খুবই ডেভেলপড একটা জায়গা। তোমরা জানো যে সুভাষচন্দ্র বোস কিন্তু একটা সময় মানে নেতাজি কিন্তু একটা সময় ক্যালকাটার মেয়রও তিনি কিন্তু হয়েছিলেন। তো পঞ্চায়েতের মতন কিন্তু এতটাও পিছিয়ে পড়া মিউনিসিপ্যালিটি ছিল না, মোটামুটি ডেভেলপই ছিল। তো মিউনিসিপ্যালিটিকে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আবার কিন্তু 3টে টায়ারে ডিভাইড করা হয়। প্রথমটাকে বলা হয় নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েত কি? যেই এরিয়া রুরাল রয়েছে এখন, কিন্তু সেটা আস্তে আস্তে আরবানের দিকে যাচ্ছে, শহর কেন্দ্রিক হচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে নগর পঞ্চায়েত। মিউনিসিপ্যাল কাউন্সিল স্মল আরবান এরিয়ার জন্য,
মিউনিসিপাল কর্পোরেশন লার্জ আরবান এরিয়ার জন্য, এবং কিন্তু গভর্নর স্পেসিফাই করে দেবে কোনটা নগর পঞ্চায়েত হবে, কোনটা কাউন্সিল হবে, কোনটা কর্পোরেশন হবে। এবার দেখো কম্পোজিশন 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু প্রায় 73rd অ্যামেন্ডমেন্টের মতোই, জাস্ট কিছু চেঞ্জেস রয়েছে। তাহলে দেখো কম্পোজিশন, মিউনিসিপ্যালিটির যারা যারা রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু ডাইরেক্টলি আমাদের দ্বারা ইলেক্টেড হবে। প্রত্যেকটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিকে ওয়ার্ডে ডিভাইড করা হবে। কিসে ডিভাইড করা হবে? ওয়ার্ডে। এবং ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই মিউনিসিপ্যালিটির কিন্তু কেউ না কেউ জিতবে, যাদেরকে আমরা বলবো কাউন্সিলর্স। তাহলে কি বললাম? যে মিউনিসিপ্যালিটির যে স্ট্রাকচারটা রয়েছে সেইখানে যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে, আমাদের দ্বারা ইলেক্টেড হচ্ছে। কি করে ইলেক্টেড হচ্ছে? প্রত্যেকটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিকে ওয়ার্ডে ডিভাইড করা হয়েছে। এই ওয়ার্ড থেকে কিন্তু প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করা হবে, তাদেরকে বলা হচ্ছে কাউন্সিলর্স। এই কাউন্সিলর্সরা এবারে নিজেদের মধ্যে ভোটিং করে চুজ করবে চেয়ারপারসন অফ মিউনিসিপ্যালিটিকে। ঠিক আছে, এটা যদি কাউন্সিল হয় তাহলে তোমরা বুঝতেই পারছো নামগুলো পাল্টে যায়। কর্পোরেশন কাউন্সিলের ক্ষেত্রে কোনো কোনো সময় আমরা মেয়র বলি, কোনো কোনো সময় কমিশনার বলি। তাহলে এই হচ্ছে কিন্তু কম্পোজিশন অফ মিউনিসিপ্যালিটি। এবার দেখো এখানেও কিন্তু সিট রিজার্ভ রয়েছে, এইখানেও যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য সিট রিজার্ভ করা রয়েছে, মেয়েদের জন্য 1/3 সিট রিজার্ভ করা রয়েছে। ডিউরেশন সেম, সেটাই হচ্ছে 5 বছরের কিন্তু ডিউরেশন রয়েছে। ডিসকোয়ালিফিকেশনটা ডিসাইড করবে স্টেট লিজিসলেচার আইনের দ্বারা। তাছাড়া দেখো 21 ইয়ার্স টু বি মিনিমাম এজ ফর কন্টেস্টিং ইলেকশন টু দ্য মিউনিসিপ্যালিটিজ হবে এটা। ওকে, তাছাড়াও দেখো স্টেট ইলেকশন কমিশন রয়েছে। স্টেট ইলেকশন কমিশন যে মিউনিসিপ্যালিটির যে ইলেকশন সেগুলোকে কন্ডাক্ট করছে, সুপারভাইজ করছে। তাছাড়া পাওয়ার্স এবং ফাংশনসে আমরা দেখে নিচ্ছি যে পাওয়ার্স এবং ফাংশনসেও কিন্তু স্টেট লেজিসলেচার মিউনিসিপ্যালিটিকে অ্যাডিশনাল ফাংশন দিতে পারে, অ্যাডিশনাল কাজ করতে বলতে পারে আদার দেন দ্য 12th শিডিউল। তার সাথে সাথে যে কাজগুলো রয়েছে সেইগুলো কি? ইকোনমিক ডেভেলপমেন্ট করা, সোশ্যাল জাস্টিস করা, কি স্কিমের মধ্যে আমি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে পারবো সেটা ডিসাইড করা। তাছাড়া 12th শিডিউলে যে 18টা কাজ বলা রয়েছে সেটাকে করা। আচ্ছা, ফিনান্সের জন্য দেখো সেম, মিউনিসিপ্যালিটিকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে, তারা নিজেই ট্যাক্স লাগাতে পারে, কালেক্ট করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট করতে পারে, বা রাজ্য সরকার তাদেরকে ট্যাক্স করে দিল কিন্তু তারা এবারে ট্যাক্স কালেক্ট করছে, তারা কিন্তু ট্যাক্স নিজের মতো করে স্পেন্ড করছে। এবং মিউনিসিপ্যালিটি কিন্তু গ্র্যান্ট টাকা দিতে পারে, স্টেট মিউনিসিপ্যালিটিদেরকে টাকা দিতে পারে, গ্র্যান্ট দিতে পারে, যাতে তারা নিজের ডেভেলপমেন্ট করতে পারে। এবং ফিনান্স কমিশনও এখানে রয়েছে। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর স্টেট ফিনান্স কমিশনকে গভর্নর অ্যাপয়েন্ট করবে, যাতে ফিনান্স কমিশন অডিট করতে পারে এবং রেকমেন্ড করতে পারে যে আরো ফিনান্সিয়াল অ্যালোকেশন কি করে ভালো করা যায়। তাছাড়া দেখো কিছু এক্সটেম্পটেড এরিয়াও রয়েছে, যেই স্টেটগুলো শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবের মধ্যে পড়ছে সেখানে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হবে না। দার্জিলিং ডিস্ট্রিক্ট, যেখানে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল আছে, সেইখানেও কিন্তু লাগু হবে না। তাছাড়া ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্টের জন্য এই ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি একটা ড্রাফট তৈরি করবে, একটা ড্রাফট প্রিপেয়ার করবে, খসড়া প্রিপেয়ার করবে, এবং এই খসড়ার দ্বারা বিভিন্ন বিভিন্ন মিউনিসিপ্যালিটি এরিয়াতে ডেভেলপমেন্ট প্রোগ্রাম করানো হবে। তাছাড়া মেট্রোপলিটন প্ল্যানিং কমিটি রয়েছে, যেগুলো মেট্রোপলিটন এরিয়া রয়েছে, যেখানে মেট্রোজ চলে, সেই মেট্রোপলিটন টাউনের জন্য কিন্তু ড্রাফট প্ল্যানিং করা হবে। তাছাড়া 12th শিডিউলে আমাদের 18টা ফাংশনাল আইটেমস রয়েছে, যেগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি পারফর্ম করবে। এবং দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এটা কিন্তু ফর বিগ সিটিজ, যেরকম ফর এক্সাম্পল তোমরা হয়তো এটা পড়েছো যে আমাদের যে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, লার্জ সিটির জন্য কিন্তু এটা রয়েছে কর্পোরেশন। ঠিক আছে, এর 3টে ভাগ হয় কর্পোরেশনের। প্রথমটাকে বলা হয় কাউন্সিল। এই কাউন্সিলে বেসিক্যালি থাকে কাউন্সিলর এবং মেয়র, যারা ডিসকাশনের মাধ্যমে কিন্তু প্ল্যান ডিসাইড করে, প্ল্যান কি হবে সেটা কিন্তু ডিসাইড করে।
স্ট্যান্ডিং কমিটি তোমরা বুঝতেই পারছো, কাউন্সিলের যে প্ল্যানগুলো রয়েছে সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার তারা চেষ্টা করে। এবং কিন্তু রয়েছে কমিশনার, এই কমিশনার কিন্তু একটা ওয়াচডগ। কাউন্সিল বা স্ট্যান্ডিং কমিটি ঠিকমতো কাজ করছে কিনা তার দেখরেখ করছে কিন্তু একজন কমিশনার। এছাড়াও এই যে কাউন্সিল সেটা কিন্তু যেটা বললাম ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, কাউন্সিলর্স, এবং এই কাউন্সিলকে হেড করছে একজন মেয়র। এবার দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি তাও লিখে দিয়েছি যে কাউন্সিল কিন্তু হচ্ছে একটা ডিসকাশনের কেন্দ্র, কি ডেভেলপমেন্ট হবে তার কিন্তু কেন্দ্র। এই কাউন্সিলর্সরা ডাইরেক্টলি ইলেক্টেড হয় আমাদের দ্বারা, এবং কিছু পার্সনকে নমিনেট করা হয় যাদের নলেজ আছে, যাদের ইন দ্য ফিল্ড অফ ডেভেলপমেন্ট, ইন দ্য ফিল্ড অফ মিউনিসিপ্যালিটি নলেজ রয়েছে। তাছাড়া কাউন্সিল ইজ হেডেড বাই দ্য মেয়র। এই কাউন্সিলার্সটা নিজেদের মধ্যে থেকে একজনকে বেছে নেবে মেয়র হিসেবে, এবং তাকে অ্যাসিস্ট করার জন্য থাকবে ডেপুটি মেয়র। এবার আসছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, স্ট্যান্ডিং কমিটি হচ্ছে ওয়ার্কিং অফ দ্য কাউন্সিল, যাতে কাউন্সিল যে ডিসকাশন গুলো করছে, যে লস গুলো বানাচ্ছে, ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে হচ্ছে সেইগুলো যাতে ইমপ্লিমেন্ট হওয়ার জন্য কিন্তু স্ট্যান্ডিং কমিটি রয়েছে, যার সাইজটা অনেক বড়। তার কিন্তু কাজ রয়েছে যে মিউনিসিপ্যালিটির যে পাবলিক ওয়ার্ক, এডুকেশন, হেলথ, ট্যাক্সেশন, এইগুলোকে দেখা, এইগুলোর দিকে নজর রাখা। মিউনিসিপ্যাল কমিশনার রয়েছে, যিনি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একজন সদস্য। তিনি কিন্তু এই কাউন্সিল স্ট্যান্ডিং কমিটি ঠিকমতো কাজ করছে কিনা, তারা ঠিকমতো ডিসিশনগুলোকে নিচ্ছে কিনা তার দেখরেখ করেন। ইনি কিন্তু ইউজুয়ালি স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে, এবং ইনি কিন্তু একজন জেনারেলি আইএএস অফিসার। এবারে চলে আসছি আমি মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কাউন্সিল, ঠিক আছে। আমরা এখানে 3 ধরনের মিউনিসিপ্যালিটি দেখেছিলাম, তোমরা যদি একবার দেখে নাও তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমরা এই যে 3 ধরনের কিন্তু মিউনিসিপ্যাল দেখেছিলাম। আমরা কর্পোরেশনটা করলাম, কাউন্সিল এবারে করব, কিন্তু কাউন্সিলটাও সেম, মানে অত কিছু ডিফারেন্স নেই, শুধু নামগুলো পাল্টে যায়। আমি জাস্ট বলে দিচ্ছি যে কি কি নামগুলো হয়ে যায়, তোমরা দেখে নাও। তাহলে দেখো মিউনিসিপ্যাল কাউন্সিলে কি, মিউনিসিপ্যাল কাউন্সিল হচ্ছে যে স্মল যে শহরগুলো রয়েছে, ফর এক্সাম্পল দেখো যে মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু একটাই, কিন্তু কাউন্সিল কিন্তু অনেক জায়গায় হতে পারে, ফর টাউনস, ফর স্মল সিটিজের জন্য। এই মিউনিসিপ্যাল কাউন্সিলকে আবার কিন্তু অনেক নামে ডাকা হয়। এটা মিউনিসিপ্যাল কাউন্সিল হতে পারে, মিউনিসিপ্যাল কমিটি হতে পারে, মিউনিসিপ্যাল বোর্ড হতে পারে, বড় মিউনিসিপ্যালিটি হতে পারে, সিটি মিউনিসিপ্যালিটি হতে পারে। এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেইটাকে হেড করে প্রেসিডেন্ট। আমাদের কর্পোরেশনের পক্ষে কি ছিল, কর্পোরেশনে ছিল কিন্তু মেয়র, কিন্তু কাউন্সিলের জন্য তার নামটা পাল্টে হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট বা চেয়ারম্যান। অ্যান্ড ইন প্লেস অফ কমিশনার, আমরা দেখেছিলাম না মিউনিসিপ্যাল কমিশনার ছিল একজন আইএএস অফিসার যে দেখরেখ করছে, তার এইখানে নামটা কিন্তু পাল্টে হয়ে যায় চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ মিউনিসিপ্যাল অফিসার। তাহলে জাস্ট নামগুলো পাল্টে যাচ্ছে। মিউনিসিপ্যাল কর্পোরেশনে হেড ছিল মেয়র, ইনি হয়ে যাচ্ছেন কাউন্সিলে প্রেসিডেন্ট। আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে ছিল কমিশনার, যিনি দেখরেখ করছেন, এনার নামটা পাল্টে কাউন্সিলে হয়ে যাচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ মিউনিসিপ্যাল অফিসার। এছাড়াও এই লোকাল সেলফ গভর্নমেন্ট আমরা 2 রকমের বেসিক্যালি জানি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কিন্তু এইগুলো কিন্তু আরো রয়েছে। কি কি রয়েছে জাস্ট নামগুলো আমরা জেনে নেব। মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি নোটিফাইড এরিয়া কমিটি, টাউন এরিয়া কমিটি, ক্যান্টনমেন্ট বোর্ড মিলিটারি এরিয়ার জন্য, টাউনশিপের জন্য, পোর্ট ট্রাস্ট এবং স্পেশাল পারপাস এজেন্সি। জাস্ট একটা রিভিশন, এইগুলোকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে তাহলে আমরা চলে যাচ্ছি যে প্রভিশন ফর এসসি, এসটি অ্যান্ড ওবিসি। তাহলে দেখো আমরা আমাদের যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, তাদের জন্য কিন্তু সংবিধান একটি কমিশনের কথা বলেছে। আর্টিকেল 338 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু এটি বলছে যে একটি কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করা হবে, যেইটি ডিটারমাইন করবে দ্য পজিশন অফ এসসি অ্যান্ড এসটি। এটাকে কিন্তু অনেক সময় বলা হয় ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড কাস্ট বা ক্লাস। এই আর্টিকেল 338-এ এই যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশন গঠন করা হয়েছে, তাদের যে কাস্ট থাকবে
সেটা হচ্ছে ইনভেস্টিগেট করা কনস্টিটিউশনাল সেফগার্ড, যাতে এসসি এবং এসটিরা কেমন কন্ডিশনে রয়েছে, কোনো নতুন এসসি এসটিদেরকে এই রিজার্ভেশন ক্রাইটেরিয়াতে ঢোকানো উচিত কিনা, যারা ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছে তাদেরকে বাদ দেওয়া। তো এই সমস্ত কিছু, তাদের পজিশন কেমন রয়েছে, তারা কেমন আছে, সেটি কিন্তু ডিটারমাইন করছে এই ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। কিন্তু 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এই 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ কিন্তু এটিকে সেপারেট করে দেওয়া হয়েছে। আগে কিন্তু একটি কমিশনই হতো, ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি, যারা তাদের পজিশনটাকে ডিটারমাইন করতো, তারা কি কন্ডিশনে রয়েছে সেটাকে দেখতো। কিন্তু 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর পরে কিন্তু এটিকে সেপারেট করে দেওয়া হয়েছে, যেখানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট রয়েছে আন্ডার আর্টিকেল 338 এবং ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব রয়েছে আর্টিকেল 338A তে। এবং এইখানে ন্যাশনাল কমিশন ফর এসসি এক্সিস্টেন্স আছে 2004-এ। 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ পাশ হলেও এটি এক্সিস্টেন্সে আসে কিন্তু 2004-এ। এর একটি চেয়ারপারসন রয়েছে, একটি ভাইস চেয়ারপারসন রয়েছে এবং 3 জন আদার মেম্বার রয়েছে। এই সবাইকে অ্যাপয়েন্ট করে কিন্তু প্রেসিডেন্ট, এবং তাদের যে টার্মস অ্যান্ড সার্ভিস সেটাও কিন্তু ডিটারমাইন করে প্রেসিডেন্ট। এই ন্যাশনাল কমিশন ফর এসসির কাজ কি, তারা কিরকম পজিশনে রয়েছে, তারা কিরকম কন্ডিশনে রয়েছে, সেটাকে নির্ধারণ করা। এবার দেখো, এবারে আমি চলে আসছি যে ওবিসির ক্ষেত্রে। তাহলে দেখো, মন্ডল জাজমেন্টের পরে কিন্তু এটি বলা হয় একটি স্ট্যাটিউটরি বডি গঠন করা দরকার, যাতে ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে তারা কেমন কন্ডিশনে রয়েছে, তাদের পজিশন কি রয়েছে ইন্ডিয়াতে, সেটি ডিটারমাইন করার জন্য। এরই ভিত্তিতে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস সেট আপ করা হয় 1993-তে। 102তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018-তে এই যে স্ট্যাটিউটরি কমিশন, এটা একটা কিন্তু কনস্টিটিউশনাল স্ট্যাটাস পায়, যার মাধ্যমে আর্টিকেল 338B-তে কিন্তু এই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে অ্যাড করা হয়। এই কমিশনটা কিন্তু এখন আর স্ট্যাটিউটরি বডি নেই এবং এটি কিন্তু এখন একটি কনস্টিটিউশনাল বডি হয়ে গেছে। এরও কি কাজ? এরও কিন্তু কাজ হচ্ছে যারা ওবিসি রয়েছে, যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, তাদের পজিশন, তাদের যে কন্ডিশন, সেটিকে নির্ধারণ করা। তার সাথে দেখো, এসসি এসটিদের জন্য বা ওবিসিদের জন্য কিন্তু কিছু কিছু নতুন নতুন আমরা অ্যাকশন নিয়েছি, যাতে তারা ইনক্লুড হতে পারে, যাতে তারা ডেভেলপ করতে পারে, যাতে তারা যে 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 পিছিয়ে পড়া শ্রেণী, তারা যাতে আরো আগে আসতে পারে। তাহলে দেখো কি কি প্রভিশন নিয়েছি আমরা। আর্টিকেল 330 বলছে হাউস অফ দ্য পিপল, তার মানে লোকসভাতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য কিন্তু সিট রিজার্ভ করা থাকবে। আর্টিকেল 332-তে সেম কথাটাই বলছে যে এসসিদের জন্য, এসটিদের জন্য সিট রিজার্ভ করা থাকবে কোথায়? বিধানসভাতে। আর্টিকেল 334 কিন্তু আবার এটা বলছে যে সিটস এবং স্পেশাল রিপ্রেজেন্টেশন এটা কিন্তু 60 বছর অবধি থাকবে। কিন্তু তোমরা জানো যে প্রত্যেক 10 বছর 10 বছর করে কিন্তু এই রিজার্ভেশন ক্রাইটেরিয়াকে কিন্তু পার্লামেন্ট বাড়াচ্ছে। এবং আর্টিকেল 343D-তে কিন্তু রয়েছে রিজার্ভেশন অফ সিটস ইন দ্য পঞ্চায়েত। তোমরা জানো সেইখানে পঞ্চায়েতে কিন্তু এসসি এসটিদের জন্য সিট রিজার্ভ করা রয়েছে এবং 1/3 সিট কিন্তু রিজার্ভ করা রয়েছে ওমেনের জন্য। সেম আর্টিকেল 243T-তে কিন্তু সিট রিজার্ভ রয়েছে মিউনিসিপ্যালিটিতে, রিজার্ভেশন অফ সিট ফর এসসি এসটি অ্যান্ড ওমেন। তাহলে সেম ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে আশা করি যে তোমরা এই আজকের ক্লাসটা বুঝতে পারলে, এনজয় করলে। তোমাদের মোটামুটি কিন্তু সবকিছু এই কুইক রিভিশনের মধ্যে আমি কভার করে দিলাম। আশা করি যে তোমাদের প্রিলির এক্সাম, আসন্ন প্রিলি এক্সাম খুব ভালো হবে। বেস্ট উইশেস আমার তরফ থেকে। আরও তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় তার জন্য আমি প্রার্থনা করব, এবং যেন তোমাদের চোখ থাকে WBPSC বালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।